আমার কথা শোনো ভানু। কেন শুনবো না কথা? তোমার সেই ব্যাক সাইড কোথায় গেল? যাও, তুমি তার কাছেই যাও। যদি কোনো মেয়ে কাউকে ভালোবাসে, তার হাত ধরে আর তার পেছনে পেছনে ঘোরে, তার মানে সে ওই ছেলেটার জন্য পাগল। এইটুকু কথা তুমি বুঝতে পারোনি। আমার বাবার চশমাটা কেন সরিয়ে দিলে? নিজের মতো করে কেন দেখতে শেখালে? লাইফটাকে অন্যরকম ভাবে এনজয় করার কথা কেন বললে? আর এখন হাসছো কেন? যাও এখান থেকে। মেয়েদের ব্যাক সাইড দেখো আর ওই মেয়েটাকে খোঁজো। কি হলো? একবার ওদিকে হেঁটে যাও তো। হ্যাঁ? যেটা বলছি সেটা করো, ওদিকে একবার হেঁটে যাও। আরে অত ভেবো না, যাও। দাঁড়াও। কাম ব্যাক। এই যে ভাই, তোর সমস্যাটা কি বলতো? এই সব পুলিশগুলো আমাদের এরিয়াতেই ডিউটি করে। এরা আমাদের ঘরের লোক, আমাদের সমস্ত সমস্যা এরাই সলভ করে, আর এদের সমস্যা আমরা সলভ করি। হ্যাঁ, আমাদের বন্ডিং তো ফেভিকলের থেকেও বেশি মজবুত। ও, তাহলে প্রথমে তোকে কেলাই, তারপর পুলিশকে কেলাবো। তাহলে শুরু করা যাক। এই ভাই, এই মালটা কে রে যে আমাকে ভয় পাচ্ছে না? এই বালি, তুই আমাদের গলির খলে। বলেছো ভাই। মাসল বাবাটা একবার দেখা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারাটে 3 বছর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুমফু 6 বছর। এক্সিলেন্ট। থ্যাংক ইউ। কাঞ্চাপাটি দিতে পারিস? সেটা আবার কি? এইটা। এই সিন্ধে এদিকে শোন, আমাদের কাছে মাত্রই একটাই ফাইটার ছিল, আর তাকেও কানের গোড়া মেরে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে। এই কিন্তু তোমরা এইসব দেখে একদম ভয় পেয়ে পালিয়ে যাবে না কিন্তু। এ ভাই, আজ থেকে আমাদের পরিবারে তুইও কিন্তু একজন হয়ে গেলি। হ্যাঁ, যা করবার এদের সঙ্গে কর। টাটা। মূর্তি মূর্তি বেঁচেছি। স্যার, বরং সামনে দাঁড়িয়ে। অনেক হয়েছে, আর পালানোর দরকার নেই। যাও গিয়ে বন্ধ করো। স্যার, শাটার বন্ধ করো। শাটার কেন বন্ধ করালেন? লোকেদের সামনে মার খেতে চাই না স্যার, যা করা তাড়াতাড়ি করে ফেলুন। বাবা, তোমার সঙ্গে দেখা করতে বাইরে পুলিশ এসেছেন। পুলিশ এসেছে? বলুন কি দরকার? আপনি কি নারায়ণ মূর্তি? নমস্কার। নমস্কার। আমি শিন্ডে, আর এটা আমার টিম। আমরা ট্রাফিক ডিপার্টমেন্টে কাজ করি। ওরে বাবারে, আমাদের ক্ষমা করে দিন স্যার। কিসের জন্য ক্ষমা করতে বলছেন? তোর দাদা আবার নিশ্চয়ই কিছু একটা ঘটিয়েছে। আহা, বিষয়টা তো খুলে বলুন। ওনাদের কেন জিজ্ঞেস করছো বাবা? তোমার আদরের ছেলেকে জিজ্ঞেস করো। কি হয়েছে সূর্য? আমি কি করে জানবো বাবা? আমি তো সবে উঠলাম। মা, কফি হয়েছে? এরা তোমার কাছে ক্ষমা চাইতে এসছে, ক্ষমা করে বিদায় করো। এই, কোনো চালাকি করিস না, সোজাসুজি বল ব্যাপারটা কি। আমার উপর হাত দেখাচ্ছ কেন? কাল রাতে অফিস থেকে ফেরার সময় কি হয়েছিল মনে নেই? কি হয়েছিল? ফ্ল্যাশব্যাকে মনে করো। হ্যাঁ, হেলমেট নেই, আবার মদ খেয়ে গাড়িও চালাচ্ছিস। আমি মত আরে খাইনি। ও খাইনি বলছে। আই মুখল না, আবার টেস্ট করো। হ্যাঁ, এটা ফুদে। স্যারে তো মাতাল। তাড়াতাড়ি ফাইনটা দিয়ে দে। টাকা নেওয়া ঠিক আরে ফাইনটা দিয়ে দে না রে। তুই আমাদের শেখাবি নাকি? 500 দিয়ে কেটে নাহলে কিন্তু 5000 দিতে হবে। কিন্তু আমি তো ছিলাম না ওখানে। ছিলে বাবা, একটু রিওয়াইন্ড করে তো দেখো। দাঁড়াও। স্যার, আমি তো একটা মেয়ে, ডিসকাউন্ট দিন না। হ্যাঁ, মেয়ে বলে কি তোমাকে ডিসকাউন্ট দিতে হবে? তুমি কি ডলারে পেমেন্ট করবে নাকি? আরে শোন, অনেক কালেকশন হয়ে গেছে, ওকে, এবার স্যার। বাকিতে ছেড়ে দে। রক্ষকে যখন ভক্ষক হয় তখন সাধারণের কাউকেই ঘুরে দাঁড়াতে হয়, তবেই এদের শিক্ষা হবে। কিন্তু আমি মনে মনে বলেছিলাম তো সে কথা। তুই কি করে জানতে পারলি বাবু? আমি তোমার মনের কথা শুনতে পারি, তাই ওদের একটু মেরেছি। তা বেশ করেছি। কি বললি? তুই পুলিশের গায়ে হাত তুলেছিস? তোর নামে যদি একটা কেস ফাইল করে দেয় তাহলে তো কার এত বড় সাহস আছে যে এনাকে কেস দেবে? কত ভালো মানুষ উনি, শাটার বন্ধ করে উনি মেরেছেন আমাদের। আজকালকার ছেলেরা বড়দের কথা শুনে কোথায়? আর আপনার এই হীরের টুকরো ছেলে, আপনি কিছু না বললেও আপনার মনের কথা বুঝে যায়। মা কালীর দিব্যি, আজকের পর থেকে আর কাউকে কষ্ট দেব না, বড়দের সম্মান করব, আর কোনোদিন ঘুষও নেব না। আপনি শুধু বলুন আমাদের ক্ষমা করে দিয়েছেন যাতে আমরা ডিউটি জয়েন করতে আরে, পারি। তাড়াতাড়ি আমাদের ক্ষমা করে দিন না, আমরা কোনোদিন আর এরকম কাজ করবো না। হ্যাঁ, স্যার, আপনি প্লিজ, আপনি প্লিজ, একটু স্যার, বোঝেন না। ক্ষমা আচ্ছা, ক্ষমা করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। Thank you, তাহলে sir. সিগনালে Thank you. দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। এই, তুই কি ভেবেছিস দুনিয়াতে তোর একারই শুধু বাবা আছে, আর কারোর কি বাবা নেই? বাবা, তুমি তোমার ভুঁড়িটা দেখেছো? লুকিও না। তোমার বয়সের সব লোকেরা জিমে যায়, আর তোমার বন্ধু এরকম পেটুক। তোমার তো ভুঁড়ি হবেই। মা, বাবা টিফিন রেডি আছে? রেডি করা আছে। মা, কি হলো? আবার হোয়াইট রাইস দিয়েছো? বাবাকে ডাক্তার ব্রাউন রাইস খেতে বলেছে না? বাবার সুগার বেড়ে যাবে। এ ছেলের প্রেম তো দেখছি আমার টিফিনকেও ছাড়ছে না। হে ভগবান, আমাকে এত ভালোবাসা এইরকম একটা ছেলে দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ। কিন্তু বেশি সুগারের মতো বেশি প্রেম ও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। যদি সম্ভব হয় তো আমার ছেলেকে আমি ছাড়াও অন্য কাউকে ভালোবাসতে শিখিয়ে দাও ভগবান, প্লিজ।
হে ভগবান, আমাকে রক্ষা করো, ওই রাক্ষসটার থেকে আমাকে বাঁচাও। তুমি কোনো টেনশনে আছো নাকি মা? অফিসে আমার বস আমাকে সব সময় টর্চার করে। হয় আমার এই চাকরিটা চলে যাক, না হলে ওনার অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাক। ঈশ্বরকে একটা ইমেল করে দিন প্লিজ। ওনাকে আমি টুইট করে দেবো, তুমি চোখ বন্ধ করে পুষ্পাঞ্জলি দাও এসো। হে ভগবান, এই মেয়ে যা চাইছে তার মনস্কামনা তুমি পূরণ করো। মেসেজ পাঠিয়ে দিয়েছি, না প্রসাদ খাও। মামনি, পুজোর ঘন্টা নিয়ে কোথায় চললে? সরি। তোমার চাপের কারণ আমি বুঝতে পারছি। তোমার সমস্ত সমস্যার সমাধান করার জন্য ভগবান তোমার কাছে একজন সুপারম্যান পাঠাবে। কি মা, এরকম ওল্ড ফ্যাশনের ধুতি পড়তে বললে কেন? আরে ওটা ওল্ড ফ্যাশন নয়, মন্দিরে এরম জামা কাপড় পরেই আসতে হয়। প্যান্ট শার্ট তো রোজই পরিস। আরে ফুল আনতে ভুলে গেছে, যা নিয়ে আয় যা। এক্ষুনি আনছি। ঈশ্বর নারকেলটাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিয়েছেন। সরি আঙ্কেল। ইটস ওকে মা। ইটস নট ওকে আঙ্কেল। ঈশ্বরকে নারকেলের জল দেওয়া হয়, তাই না? কারণ এই জল খুব শুদ্ধ হয়। যদি এই নারকেলটা নিচে পড়ে যেত তাহলে ভগবানকে আর দেওয়া যেত না। কি নাম কি তোমার? ভানুমতি। খুব মিষ্টি নাম মা। থ্যাংক ইউ আঙ্কেল। এ যে পরিবারে বউ হয়ে যাবে সে পরিবার সত্যিই খুব ভাগ্যবান। তোমার যদি ওকে এতটাই ভালো লেগেছে তাহলে অন্য বাড়ির কেন, আমাদের বাড়িরই বউ হবে। কি হয়েছে রে, প্রেসার কুকারের মতো সিটি মারছিস কেন? লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়, মনে হচ্ছে লোকাল। লাল শাড়ি লাল টিপ শ্রীমতী যে যায়। হ্যাঁ, এই কেমন দেখতে ছিল আমাদেরও বল না। পুরো সাপের মতো এঁকে বেঁকে চলে, ছোবল মারার জন্য রেডি। আর ওর চুলগুলো আকাশে ভেসে থাকা কালো মেঘের মতো ঘন। আর ওর সুন্দর কোমর এই সমুদ্রের মতন বিশাল। মেয়েটা কি খুব মোটা? মোটা না, বিউটিফুল। এটা তো বলো, দেখতে কেমন ছিল? আরে মুখটা দেখতে পেলে তো বলবো, আমি শুধু ওকে পেছন থেকে দেখেছি। মানে শুধু পিছন দিক থেকে দেখে প্রেমে পড়ে গেলি? ভাই আমার কিছু মেয়েদের পিছন থেকে দেখলে মার্সিডিজ বলে মনে হয়, কিন্তু সামনে থেকে দেখতে অনেকটা ইঞ্জিন ভ্যানের মতো হয়। বাবা গো, বাবা ওকে দেখেছে, বাবার ওকে পছন্দ। বাবা যখন পছন্দ করেছে তখন ওকে পৃথিবীর সবথেকে সুন্দরী মেয়ে হতেই হবে। এই কারণেই আমি ওর প্রেমে পড়ে গেছি। এবার ওকে খুঁজে নিজের বেটার হাফ বানাতে হবে। কিন্তু মেয়েটার মুখ না দেখে তুই ওকে এত বড় শহরে খুঁজে বের করতে পারবি? শোন, আমি যখন ওর ব্যাক সাইডটা দেখেছিলাম না, তখন মনের ভিতর শর্ট সার্কিট হয়ে গেছিল। যে মেয়ের ব্যাক সাইড দেখে মনের ট্রান্সফরমার অন হয়ে যাবে না, সেই মেয়েটাই আমার বাবার বৌমা হবে। সো উই আর সার্চিং ফর অল ব্যাকস। ওকে। If you ever wanna come back, come back. Yeah. I don't wanna let you go back, come back. Yeah. This is gonna be a comeback, come back. I don't wanna be a drawback, come back. Yeah. If you ever wanna come back, come back. I don't wanna let you go back, come back. This is gonna be a comeback, come back. I don't wanna be a drawback, come back. পাংচার। ওই তো দোকান। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে তোমার? কিছু হয়নি, কিছু হয়নি, একটু ছড়ে গেছে শুধু। এটাকে ছড়ে যাওয়া বলে? এতটা কেটে গেছে?
এক্সরে করা হয়েছে কি গ্লুকোজ দেওয়া হয়েছে ওনাকে ব্লাড দেওয়া হয়েছে কি অল্প একটু কেটেছে তার জন্য এসবের কি ডিসাইড প্রয়োজন? করার আপনি কে আমি ডক্টর। হয়তো আপনি ডাক্তার কিন্তু উনি আমার বাবা এই সামান্য ব্যাপারে হাইপার হচ্ছিস কেন? ও তো বাসের নিচে চাপা পড়তো, ভাগ্য ভালো যে একটা লোক ওকে বাঁচিয়েছে। বাবার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আর ওনাকে কেউ বাঁচিয়েছে কে সে কি নাম তার আমি জানি না, কেন জানো না আমি অফিসে ছিলাম না। অফিস বাবার থেকে বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ? কে বাঁচিয়েছে জানে না, এক্সরে করেনি, ব্লাড দেয়নি, গ্লুকোজ দেয়নি, মাথায় কি আছে কখন আছে? মাথা চুলকিও না, এখানকার হেড কে বলো। আচ্ছা বাবা, তোমার বাবা কেমন আছেন? আপনি কে? আমি তোমার বাবাকে হসপিটালে নিয়ে এসেছিলাম। যদি গজা ওনাকে না বাঁচাতেন তাহলে উনি মরেই যেতেন। গজা? এই ছাড় আগে। এই শহরের সমস্ত বেআইনি কাজকর্মের ঠেকা শুধু আমি নিয়ে রেখেছি। গজার আতঙ্ক যেন চারিদিকে ছড়িয়ে থাকে। তো তুই চাইছিস যে আমি আমার সমস্ত ব্যবসা সমস্ত প্রপার্টি তোর নামে করে দিয়া? ভয় পাই আমি তোকে, এরা সকলেও তোকে ভয় পায়। এদের মধ্যে গজাটা কে? তুই গজা হলে আমি বদ্রীনাথ। মানে দ্বিতীয় লোকটা। 1 ডজনের বেশিও মার্ডার, 21টা ডাকাতি, 100 একরের থেকেও বেশি জমি দখল করেছি আমি। যা নিয়ে দেখা, 1 ইঞ্চি জমিও দখল করার চেষ্টা করলে তোকে। কি বে, গজাকে হুমকি দিচ্ছিস? হ্যাঁ? ওর সঙ্গে উঁচু গলায় কথা বলছিস? হ্যাঁ এই বেটাকে রে। সরি স্যার, সরি ক্ষমা করে দিন ভাই। গাড়িতে তেল আছে, চলো পালাই। বাস অনেক হয়েছে, জোরে লেগেছে, না হলে তোকে দিতাম ভালো করে। আর তুই কি এখানে মজা দেখতে এসেছিস নাকি? হ্যাঁ বল গজাটাকে, বল এখানে গজাকে। গজা? সূর্যর বন্ধু। সূর্যটাই বা কি? আমি সূর্য। এখানে কি চাই? তুমি আজ যে লোকটার প্রাণ বাঁচিয়েছো না, আমি তার ছেলে। আরে চশমা লাগিয়েও দেখতে পার না তো, ঘরে বসে থাকুন। ভাই লেট হয়ে যাচ্ছে, চলো। জানি কোথায়? ভাই তুমি যে বুড়োটাকে বাঁচালে তার কথা বলছো। আরে উনি কোনো বুড়ো নন, উনি সূর্যর বাবা। গজা ভাই তুমি খুব লাকি, কারণ সূর্য তোমার লাইফে এন্ট্রি নিয়েছে। ভুল করে হলেও তুমি আমার বাবাকে বাঁচিয়েছো। সূর্যর জীবনের থেকেও বেশি জরুরি হলো সূর্যর বাবার জীবন। তোমাকে আমি আর ছাড়বো না। তোমার লাইফ সেট ব্রাদার, আই লাভ ইউ। এ সাইডে যা, ছবিটা হোয়াটসঅ্যাপ করে দেবো। এই তোর নাম কি জানো? রঘুপতি। হ্যাঁ? রঘুপতি রাঘব। গজা ভাইরা যদি কিছু হয় না, তাহলে তোকে একদম শ্মশান ঘাটে পাঠিয়ে দেবো। ভাই চেনা নেই জানা নেই সেলফি তুলে চলে গেল। কে এই ছেলেটা? কারোর ব্যাক সাইড ওর সাথে মিলছে না। আমার 8 সেন্স বাদে। বলছে 100% তুই এই মেয়েটাকেই খুঁজছিস। এর ব্যাক সাইড কোথায়? আরে ভাই, তোর এই ব্যাগের স্টোরিটা কি? তার জন্য ফ্ল্যাশব্যাকে যেতে হবে। এই ভিডিওটা একবার দেখ। হাই ফ্রেন্ডস, আমি নরেশ। আমি লাভ ম্যারেজ করেছি। আমার ওয়াইফের ডেলিভারির সময় বাচ্চাটা ভিতরে উল্টে গেছে। অপারেশনের জন্য 50,000 টাকা চাই। আমাদের বাবা মারাও কোনো রকমের সাহায্য করবে না জানিয়ে দিয়েছে। আমার ওয়াইফ আর আমার বাচ্চার প্রাণের ঝুঁকি রয়েছে। প্লিজ আমাকে হেল্প করুন, প্লিজ। এই তোদের কাছে যারা টাকা আছে টেবিলের উপর রাখ। আরে ভাই কি করছিস? প্রতিদিন এরকম ফেক ভিডিও নেটে আপলোড হয়ে থাকে। যদি এই ভিডিওটাও ফেক হয় তাহলে? ফেক হলে শুধু টাকাগুলো যাবে, আর সত্যি হলে দুটো জীবন বাঁচবে। এই নে। এ ভাই নে টাকা বার কর। আমার কাছে 5 রয়েছে, তোর কাছে কত আছে? আমার কাছে 5 আছে। এখানে তো 40,000 হচ্ছে। বাকি 10,000 কোথা থেকে জোগাড় করবো? যে পরিবারে এ বউ হয়ে যাবে সে পরিবার সত্যিই খুব ভাগ্যবান। ও মাই ড্যাড! এই কি হলো? ওই মেয়েটাকে পেয়ে ওই গেছি। মোটা মেয়েটা? যে 10,000 দেবে। এই তুমি তুমি ওই ভানুমতি। হ্যাঁ ভানুমতি। ওই যে তোমার বেস্ট ফ্রেন্ড আছে না, কি যেন নাম ওর? সুমতি। সুমতি। বেচারি। সুমতির কি হয়েছে? যদি বলি তাহলে কাঁদবে না তো? কোনো গোলমাল মনে হচ্ছে। ওর বিয়ে হয়ে দেখো গেছে? প্লিজ টেনশন করো না, না হলে আমি না, না, বলতে বলো পারবো না। আমাকে। এদিকে আসো। তুমি ভানুমতি, আমার নাম সূর্য।
আমরা দুজন লাভার্স। কি বলছো তুমি? এটা কি করে হতে পারে? একবার মেনেই দেখো না। এটা কি করে মেনে আরে নেব? মেনে নাও না, কোন মহাভারত অশুদ্ধ হবে তাতে? তোমার সুমতির জন্য কোনো চিন্তা আছে না নেই? নাও বসো বাবা, তুমি বল। এরা তো ইন্টারেস্ট কিসের? আমাদের বাবা মারা রাজি হয়নি বলে আমরা পালিয়ে বিয়ে করেছি, আর পরের দিন আমার চাকরিটা চলে গেল, জীবনে খুব অভাব চলে এলো, তার উপর তুমি প্রেগনেন্ট হয়ে গেলে, আজ তোমার ডেলিভারি। আজকে আমার ডেলিভারি? তোমাকে মা বানাতে কত পরিশ্রম করতে হয়েছে ওকে, তোমার তো থ্যাংক ইউ বলা উচিত। তারপর একটা বলো বাবা। স্ক্যান করে জানা গেল বাচ্চাটা একদিকে ঘুরে গেছে, অপারেশনের জন্য 50,000 টাকা লাগবে। আমার কাছে চাকরি নেই, বাবা মাও রেগে আছে, আর ভানুমতির কন্ডিশনও ক্রিটিক্যাল। সব বন্ধুদের টাকা মিলিয়ে মাত্র 40,000 হলো, 10,000 আরো লাগবে। কোথা থেকে আনবো? কোথা থেকে? কোথা থেকে? আর ঠিক তখনই মনে পড়লো ভানুমতির সুমতি নামে একজন বেস্ট ফ্রেন্ড আছে, আর এই অপারেশনটার জন্য সুমতি ওকে অবশ্যই 10,000 টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ, সুমতি নিশ্চয়ই হেল্প করবে। করবে তো? হ্যাঁ। তাই সূর্য ওর বন্ধু কিরণকে ওয়াইফের ফ্রেন্ড সুমতির কাছে পাঠালো। কিন্তু সুমতি তো এখানে নেই। আরে মেনেই নাও না, তুমি সুমতি আর আমি কিরণ। আরে কিন্তু আমি তো ভানুমতি। ভানুমতি তো এখন হসপিটালে। মামনি, কিছুক্ষণের জন্য নিজেকে সুমতি বলে মেনে নাও না। বাবা জীবন যা বলছে মেনে নাও। তুমি বসো বাবা। ওই হলো সুমতি, তারপর কি হলো? সুমতি দেবী, আপনার বেস্ট ফ্রেন্ড ভানুমতির জীবনের আশঙ্কা রয়েছে, তার জন্য 10,000 দিতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিতে তাহলে পারি। তাড়াতাড়ি দিন না। থ্যাঙ্কস, ভানুমতিকে দিয়ে। থ্যাঙ্কস। এই লোকটা আমার টাকা নিয়ে চলে যাচ্ছে। ওকে যেতে দাও, ও সূর্যর কাছে টাকা পৌঁছতে যাচ্ছে। সূর্য তো এখানে বসে আছে। সুমতি দেবী, সূর্য এখন হসপিটালে, আমি ওর বন্ধু কিরণ। এত বোঝানোর পরও আপনি কিছু বুঝতে পারছেন না? কিন্তু আমার টাকাগুলোকে ফেরত দেবে। এটা ভালো প্রশ্ন, ভানুমতির থেকে নিয়ে নেবেন। ভানুমতি কিচ্ছু দেবে না, ও এক নম্বরের কঞ্জুসও, একটা টাকাও বের করবে না। নিজেরা তো প্রশংসা করছে কেন? ওর বাবা পারমিশন দেবে না। তুমি টাকা নিয়েছো, তুমিই ফেরত দেবে। বলো কবে টাকা ফেরত দেবে? এখন তো কাছে নেই, এক সপ্তাহ কালেক্ট করে দেবো। দেখো ওখানে আমরা বসি, ওখানে সে টাকা নিয়ে নিও। কিন্তু থ্যাংক ইউ সুমতি, তুমি ভানুমতির জীবন বাঁচালে। এখন সূর্য কিরণের কাছে যাচ্ছে, ওকে চলে আয়। বাবা জীবন, ঈশ্বর ভানুমতি আর সূর্যকে ভালো রাখুন, আরো একটা সন্তান দিন। যদি ও কিরণ হয় তাহলে আমি তো সুমতি, আর আমি সুমতি হলে ভানুমতি হসপিটালে। ভানুমতি হসপিটালে থাকলে আমি এখানে কি করছি? এটা ওই ভাঙা বাইকটার জন্য হয়েছে, কালকেই ওটা এক্সচেঞ্জ করে নতুন বাইক নিয়ে নেবো। বাবাও পুরনো হয়ে গেছে, বাবাকেও এক্সচেঞ্জ করে নে। ওভাবে তাকিয়ে ভয় দেখাস না, বাবা খালি তোকে ভালোবাসবে, বাবার ভালোবাসে আমারও শেয়ার আছে। এখন দেখি ও বাবার ভালোবাসাতেও শেয়ার চাইছে। ওর একটু বেশি ডানা গজিয়েছে, ওর তাড়াতাড়ি বিয়ে দিয়ে ওকে বিদায় করো, তাহলে সবাই ভালো থাকবো। এই, আমি তোর কোন পাকাথানে মই দিয়েছি রে যে আমাকে বিদায় করছিস? আমি যদি মাঝখানে আসি আমাকেও না সরিয়ে দেয়। এই কাশিটা এসব কি শান্তি? এতদিন ধরে কাশছো তুমি, তো ডাক্তার দেখাচ্ছ না কেন? নিজের থেকে ঠিক হয়ে যাবে। এটা ভুল করছো মা, তোমার কিন্তু এখনই ডাক্তার দেখানো উচিত। আমি ঠিক আছি তোমার থেকে বাবা। যদি বাবার ইনফেকশন হয়ে যায়। সূর্য, বাবার জন্য এত চিন্তা করিস আর আমার দিকে একবারও ফিরেও তাকাস না। একদম ঠিক কথা বলেছো। আরে আমি তোর মা রে। আর ইনি হলেন আমার বাবা। এই এক্সকিউজ মি, ইয়েস, তুমি কি কিছুদিন আগে লক্ষ্মী মন্দিরে গেছিলে? আমি তো মন্দিরে যাই না। তোমার যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এই যে মেয়েটাকে কবে খুঁজে পাবে কি কি বলছিস রে আমাদের তুই? মাথা খারাপ করে দিল। এবার কি করবি? ওকে তো আমরা এক সপ্তাহ পরে আসতে বলেছিলাম। এবার কি করা উচিত? কিছুদিন আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। হ্যালো হ্যালো কিরণ, শোনো। ওখানকার কফিতে বোর হয়ে গেছি, আর চা খাবো। এটা কি হলো? আমি ওখান থেকে ডাকছিলাম আর তুমি চলে তুমি এলে। আমাকে ডাকছিলে? হ্যাঁ। কেউ শুনতে পেয়েছিল? না, না। কেউ শুনতে পায়নি? কিরণ দাঁড়াও, কিরণ দাঁড়াও, কখন থেকে চিৎকার করছি। কিন্তু আমার নাম তো সূর্য। তুমি তো বলেছিলে কিরণ। সেটা তো কাল ছিল। আর তোমার নামটা কি? ভানুমতি। যদি তুমি ভানুমতি হও তাহলে আমি সূর্য। এই ছোট ব্যাপারটা নিয়ে তুমি কনফিউজড কেন? আচ্ছা এইসব কনফিউশন বাদ দাও, আমার টাকাটা ফেরত দাও, বাবাকে দিতে হবে। ঠিক আছে বসো, কথা বলি। নাও বসে পড়েছি, এবার টাকাটা দিয়ে দাও। যদি বাবা আমার পার্সটা চেক করে তাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে। টাকা না পেলে উনি আমাকে মেরেই ফেলবেন। বললে মেরে ফেলবে? হ্যাঁ, তুমি এরকম বাবা কোনোদিনও দেখোনি। আমার নয়, যেন হিটলারের বাবা। আচ্ছা এই হিটলার কাজটা কি করে? জব করেন। তোমার মাও জব করে? অ্যাকচুয়ালি আমরা তিনজনেই জব করি। আচ্ছা, এত টাকা জমি কি তাজমহল কিনতে চাও? আমার বাবা বলেন যে মানুষের জন্ম থেকে মৃত্যুর দিন পর্যন্ত টাকা রোজগার করা উচিত। হি ইজ আ ওয়ার্কাহলিক। আমার বাবার প্রশংসা করলে ফুরবেই না। বেশি প্রশংসা করতে হবে না, শুধু বলো। শারদা, শারদা, এই যে কি হয়েছে? এগুলো কি? হ্যাঁ, ভাতের মধ্যে হাতা, তরকারিতে হাতা, ডালের মধ্যে হাতা, চাটনিতে হাতা। এটা কি বাড়ি নাকি হোটেল? ওদিক থেকে এনেছিলাম। কিছু শেখো, বাড়ির মাসকাবারি কিভাবে সঞ্চয় করতে হয়। যদি চাল চামচ দিয়ে তোলো তাহলে ঘি কি দিয়ে তোলো? তাহলে বাকি ভাতগুলো দিয়ে কি করো? পান্তা ভাত বানিয়ে ওটাকে ব্রেকফাস্টে খাই। মাটিতে ভাত পড়ে গেলে সেটাও তুলে খাও নাকি?
চশমা পড়েছো কেন? বাল্ব ফিউজ নাকি? ফিউজ হয়নি, কিন্তু একদিন চোখ তো ঠিক আছে, তাহলে চশমা কেন? চশমা পরে বুড়িদের মতো দেখতে লাগলে চ্যাংড়া ছেলেরা আর বিরক্ত করবে না। মা, এই কিপটে হিটলারটা তো পুরো সাইকো মনে হচ্ছে। আমি তোমার সব কথা বলে দিলাম, এবার তোমার পালা। আমার বাবা সব সময় বলেন যে বখাটে ছেলেরা কোনো কাজের না, কিছু কাজকর্ম করলেও তো পারো। কাজ করি তো, ওর হোটেল আছে, ওর দোকান আছে, ওর শেয়ার মার্কেট আছে, ওর ট্রাভেল এজেন্ট। কিন্তু তুমি কি কাজ করো? এদের সবাইকে বিজনেসের আইডিয়া দিই, কনসালটেন্সি ফার্ম আছে, এরা একটা বিজনেস করে আর আমি 4-4টে বিজনেস চালাই। যদি এক কথায় বলতে হয় তাহলে কোনো কাজ না করে আমি প্রচন্ড বিজি। ফোন আর সাথে ও ভাইব্রেটিং মোডে চলে গেল কেন? হ্যালো, ভানু, কোথায় তুমি? ও অফিসের টয়লেটে আছি স্যার, 5 মিনিটে আসছি। তাড়াতাড়ি এসো। ঠিক আছে। এত টেনশন কিসের? আমার বস টর্চার করে খুব। আমাকে ডিটেলে বলো। ভানুমতি, হ্যাঁ ভিতরে এসো। স্যার, আপনি ডেকেছেন? আমি ডাকলাম আর তুমি দৌড়ে চলেও এলে, তাই না? হ্যাঁ এবার চলে যাও। ঠিক আছে স্যার। ভানুমতি, স্যার, ওই ক্লায়েন্টকে মেল পাঠাতে হবে। পাঠিয়ে দিচ্ছি স্যার। এটা দুজনের কাজ, তাই একসাথে করি প্লিজ। ওকে স্যার। অ্যাকাউন্টেন্ট থেকে পিয়ন, উনি সবার কাজ আমাকে দিয়েই করান। দিন রাত ফোন করেন, আমি কোথায়, আমি কি খেয়েছি, কি পড়েছি, রাতে স্বপ্নর কথাও জিজ্ঞাসা করে। অফিসের কাজ আমাকে বাড়িতে বসেও করতে হয়, কিন্তু কি করব, আমি ওয়ার্কাহলিক না, কাজ তো আমায় করতেই হবে। তুমি বুঝতে পারছো না, তোমার বস চান্স নিচ্ছে। চান্স নেওয়ার মানে কি? এ কি মেয়ে রে ভাই, চান্স নেওয়ার মানেও বোঝে না, পুরো কাকিমা একটা। চাকরিটা ছাড়তে পারবো না, বাবা কখনো পারমিশন দেবেন না, বসকেও তো কিছু বলতে পারবো না, রেখে গেলে চাকরি থেকে বের করে দেবেন। আমার প্রবলেমের কোনো সলিউশন আছে তোমার কাছে? ফ্রিতে অ্যাডভাইস চাইছি না তোমার কাছে, পুরো 11 টাকা দেবো তোমাকে। পুরো 11 টাকা দেবে? না থাক, ছেড়ে দাও। এত ব্ল্যাক মানি কাছে রাখলে ইনকাম ট্যাক্সের লোক রেড করতে পারে, ওটা বরং তুমিই রাখো। মানে ফ্রিতে বলবে? তাড়াতাড়ি বলো। ভানু, আজ তোমাকে আমি আমার মনের কথা বলেই ছাড়বো। স্যার, হ্যাঁ ভানু, আপনার জন্য একটা সারপ্রাইজ। ও তো আমার থেকে বেশি অধৈর্য মনে হচ্ছে। এটা কি? আমার বিয়ের ইনভিটেশন। কে আমার এই সতীনটা? কি করে ও? আপাতত তো জেলে আছে স্যার। জেলার না ক্রিমিনাল? ও ক্রিমিনাল জেলার স্যার। একে বিয়ে করতে হলে তোমাকে এই চাকরিটা ছাড়তে হবে। ইউ আর ডিসমিসড। দেখলে এক ঝটকা কেমন তোমার প্রবলেমটা সলভ করে দিলাম। এবার তো প্রবলেম আরো বেড়ে গেল। মাসের শেষে বাবা স্যালারির কথা জিজ্ঞাসা করলে কি বলবো? ভানুমতি, তোমার মাথায় একদম বুদ্ধি নেই। যদি তোমার বাবার কথা শোনো তাহলে তুমি শুধু টাকাই পাবে, আর মনের কথা শুনলে তুমি লাইফ পাবে। তোমার টাকা চাই না লাইফ? কথাটা ঠিক বুঝলাম না। মাই ডিয়ার ভানুমতি, ব্যাপারটা হলো একটা মেয়ে জন্মানোর পরই বাবা তার মেয়ের লাইফের রিমোটটা হাতে নিয়ে নেয়, যাতে তার মেয়েকে নিজের ইচ্ছে মতন কন্ট্রোল করতে পারে। তারপর ধীরে ধীরে তার মেয়ের ব্রেন ওয়াশ করতে থাকে, যাতে সে তার সব কথা শোনে। উনি মেয়েকে কলেজে পাঠান এবং চান তার মেয়ে পড়াশোনায় ফুল ফোকাস করুক, কিন্তু উনি তার মেয়ের বিয়েতে ফোকাস করেন। মেয়ে সারাক্ষণ বইয়ে মুখ বুজে থাকে। দিন রাত পড়াশোনা করার পর মেয়ে পরীক্ষায় ফার্স্ট হয়ে বাড়ি ফেরে। তারপর পেপারে তার ছবিও ছাপা হয়। মেয়ে মনে করে সে অনেক বড় কাজ করে ফেলেছে। তারপর বাবা এসে মেয়ের প্ল্যানে ব্রেক মেরে দেয়। নিজের মতন কাউকে একটা খুঁজে মেয়ের রিমোটটা তার হাতে ধরিয়ে দেয়। 20 বছর বাবা মেয়েকে কন্ট্রোল করলো, 40 বছর হাজবেন্ড মেয়েকে কন্ট্রোল করবে। মেয়েটা নিজের জীবন কবে এনজয় করছে? পড়াশোনা শেষ হওয়া থেকে বিয়ে হওয়ার আগে পর্যন্ত একটা ছোট্ট স্পেস পাওয়া যায় যখন রিমোটটা কারুর হাতে থাকে না। এত মূল্যবান সময়টা তুমি কেরিয়ারের পিছনে দৌড়ে কেন নষ্ট করছো? 60 বছর পরে টিভি নষ্ট হয়ে যায়, তখন আর হাতে রিমোট নিয়ে কি লাভ? না ওটাকে রিপেয়ার করা যায়, না ওটার গ্যারেন্টি থাকে। এই বড় লেকচারটার কনক্লুশন হলো, জীবনে যে ছোট স্পেসটা পাওয়া যায় সেটাকে পুরোপুরি এনজয় করা উচিত। সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, নট অনলি ইউ বাট অল দ্য গার্লস ইজ এনজয় ইউর লাইফ ইয়ার। এনজয় করার জন্য আমার কি করা উচিত? সবার প্রথমে এই চশমাটাকে খুলে ফেলে দাও, আর তারপরে এই চশমাটা পরো। আসুন প্লিজ। এটা কার বাড়ি? পরে বলছি। কেমন আছো সাথী? আমি ভালো আছি। আপনি সময় মতো যদি 50,000 টাকা না দিতেন তাহলে আমার স্ত্রী আর সন্তান কেউ বাঁচত না। তাই আমরা চাই যে ওর নামকরণটা আপনিই করুন। কে, আমি? হ্যাঁ দাদা।
ভানুমতি, সেই দিন তুমি শুধু টাকাই দাওনি, একে জীবন দিয়েছো। দাঁড়াও ভানু, এত দামি জামা কাপড় পরে কোথায় যাচ্ছ? আর শুনলাম তোমাকে নাকি অফিস থেকে বার করে দিয়েছে। এসব কি হচ্ছে নাকি শুনি? তোমার হাত থেকে রিমোটটা নিয়ে নিজেই নিজের লাইফ কন্ট্রোল করছি। রিমোট? হ্যাঁ, কি নাটক করছিলে? সরি। চল তোরা। তুমি প্রেমে পড়েছো? অ্যাকচুয়ালি এ আমাকে এইভাবে দেখবে না। হ্যাপি বার্থডে গজা। আজ গজা ভাইয়ের জন্মদিন, তাহলে আমি এখানে কি করছি? শঙ্কর তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করেছে। হেরে গেলেই যাবজ্জীবন। আমার কাছে কেস করে আমায় ভয় দেখাতে চাইছে। 25 বছরের বন্ধুত্ব, 10 বছরের আত্মীয়তা। একে দেখো, নিজের বোনের সাথে বিয়ে দিয়েছিল আমার। 5 বছর আগে শঙ্কর আর আমি যখন বিজনেস পার্টনার ছিলাম, তখন একটা ছোট্ট ভুল হয়েছিল আমার। আমায় সরি বলতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি তাতে। আরে গজা আমার নাম। আমার দুর্বলতা খুঁজে আমার বিরুদ্ধেই ব্যবহার করতে চাইছে। কি ভেবেছে আমি ভয় পেয়ে যাব? যদি আমায় জেলে যেতে হয়, তাহলে ওকেও আমি ছাড়বো না। হ্যাঁ গো, শুনছো? দাদার সামনে একটু মাথা নত করো না। আমি মাথা নিচু করবো কেন? ও ভুলে গেছে আমি ওর বোনের স্বামী। জেলেও যেতে হলে তোমার কোনো অসুবিধা হবে না। এত টাকা কামিয়েছি আমি, বাচ্চাদের মানুষ করতে তোমার অসুবিধা হবে না। এবার তুমি বলো, এর থেকে বেশি আমি কি করতে পারি? সরি বলতে পারো, শুধু সরি বলতে হবে। ভাই কেন সরি বলবে? কেন সরি বলবে? সব ব্যাপারে তুমি কেন নাক গলাবে? এটা আমাদের ফ্যামিলির ম্যাটার। তোর মাথা ব্যথা কিসের? অফকোর্স মাথা ব্যথা আছে। আজ আমার পরিবার আনন্দে আছে শুধুমাত্র গজার জন্য। যদি ওর ফ্যামিলিতে কোনো রকম প্রবলেম হয়, তাহলে সবার আগে রিয়্যাক্ট করব আমি। আপনার ভাইকে ফোন করুন। আপনি 5 বছর চুপ করেছিলেন, কিন্তু এখন চুপ করে থাকলে ভুল করবেন। কল করুন। হ্যালো দাদা, তুই? দাদা 1 মিনিট, গজা আপনার সাথে কথা বলবে। কথা বলো। বাচ্চাদের বড় করার জন্য টাকা পয়সা বা প্রপার্টির প্রয়োজন নেই, ওদের শুধু ওদের বাবাকে প্রয়োজন। ক্ষমা চাইলে হয়তো গজা হেরে যেতে পারে, কিন্তু একজন বাবার জিত হবে। সরি বলাতেই সবার মঙ্গল। সরি বলো বাবা। সরি শঙ্কর। সরি বলিস না গজা। হ্যাপি বার্থডে গজা। মালটা ভাইয়ের একটু বেশি কাছাকাছি আসছে না? ও কাছাকাছি আসছে না, তুই দূরে চলে যাচ্ছিস। আরে 5 বছরের টেনশনকে তুমি 5 মিনিটে সলভ করে দিলে। এই হচ্ছে আসল ফ্রেন্ড। একটা সেলফি নি। হে ঈশ্বর, আজ পর্যন্ত তুমি আমাকে সততার রাস্তায় চলতে সাহায্য করে এসেছো। 30 বছরে নিজের মূল্যবোধের সঙ্গে কোনো আপোষ করিনি। 30 দিন পরে আমি সার্ভিস থেকে রিটায়ার করে যাব। এইটুকু শক্তি দাও যাতে কোনো ভুল না করে শান্তি আর সম্মানের সঙ্গে আমি রিটায়ার করতে পারি। মলের কনস্ট্রাকশন বন্ধ, এটা মিনিস্টার সাহেবকে আমি কি করে বলি? মিনিস্টার স্যারের ফোন এসছে স্যার। স্যার, স্যার কি খবর রে? সই হয়ে গেছে তো?
নারায়ণ মূর্তি। নমস্কার 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 স্যার। নমস্কার স্যার। নমস্কার, আরে নমস্কার। নমস্কার স্যার, নমস্কার। পেটের ভেতরে গুপ্তধন লুকিয়ে রেখেছে আপনার নাকি? টাকার খেয়ে খেয়ে। এখানে নারায়ণ মূর্তি কে আছে? আসুন স্যার। স্যার, মিনিস্টার সাহেব এসেছেন। মন্ত্রী মশাই, স্যার নমস্কার স্যার। আপনি কেন কষ্ট করতে গেলেন? আমায় ডেকে নিতেন। বসুন বসুন স্যার। স্যার, আপনার ফাইলটা এই যে। এবার তো সাইন করতেই হবে। হ্যাঁ, ও সরি, 1 মিনিট স্যার। হ্যাঁ স্যার, আসলে অ্যাপ্রুভড প্ল্যান অনুযায়ী বিল্ডিং এর হাইট 50 মিটারের বেশি হতেই পারে না, কিন্তু আপনার বিল্ডিং এর হাইট 80 মিটার স্যার। কমন এরিয়ার জন্য 40% ছাড় দরকার, কিন্তু এখানে 20%-এরও কম আছে। সাইড প্যাক এরিয়া 6 মিটার হওয়ার কথা, আপনি 2 মিটারেরও কম রেখেছেন। আপনি নিজেও চেক করতে পারেন। মলের ওয়েস্ট সাইডে একটা স্কুল আছে, আর ইস্টে পেট্রোল পাম্প আছে, সাউথে একটা হসপিটালও আছে। একদম মাঝখানে রয়েছে এটা। মল হিসেবে দারুণ জায়গা। ভগবান না করুক কাল যদি কোনোভাবে আগুন লেগে যায়, তাহলে ফায়ার ব্রিগেডের ভেহিকলসের জন্য কোনো জায়গাই পাওয়া যাবে না। একদিকে পেট্রোল পাম্প আছে, অন্যদিকে স্কুলে হাজার হাজার বাচ্চা পড়াশোনা করে, মলেও অনেক লোক আসা যাওয়া করবে। কোনো রকম অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায় তাহলে অনেকগুলো মানুষ মারা যাবে স্যার। এতগুলো প্রবলেম আছে জানার পরে আমার সাইন করা ঠিক হবে না স্যার। কি বলছো তুমি? এতই যদি সমস্যা থাকবে তাহলে ট্রাফিক, পুলিশ, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এরা কি না দেখেই সই করে দিল? ওনারা ভুল করেছেন বলে আমিও সই করবো স্যার? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে? নিজেকে কি সুপ্রিম কোর্টের জাজ ভাবছিস নাকি রে, না বিল পাস করা রাষ্ট্রপতি? হ্যাঁ, আফটার অল তুই একজন সাধারণ সরকারি কর্মচারী। চল সই কর। আই এম রিয়েলি সরি স্যার। আপনি আমাকে বললেন, বাকিরা সই করে দিয়েছে। এবার আমি কিছু বলতে চাই। একজন অফিসার বেআইনি কাজ করতেন। উনি খারাপ স্কুল বাসের পারমিটে সই করেছিলেন। ব্রেক ফেল হয়ে গিয়ে ওই বাসগুলোর অ্যাক্সিডেন্ট হয়, কয়েকশো বাচ্চার প্রাণ যায়। এই মারাত্মক অ্যাক্সিডেন্টের জন্য আসলে দায়ী ওই অফিসার যে পারমিট দিয়েছিল, কেননা কেউ কিছু টাকা দিয়ে ওনার সই কিনে নিয়েছিলেন, আর উনি বাচ্চাদের মৃত্যুতে সই করেছিলেন। ইংরেজদের আমলে তৈরি অনেক সেতু আজও শক্তভাবে দাঁড়িয়ে আছে, যেমনটা কয়েকশো বছর আগেও ছিল। কিন্তু আমাদের কোরাপ্ট বিল্ডারদের বানানো সেতু তৈরি হওয়ার আগেই ভেঙে পড়ে যায়। কেন কেন হয় এই রকম? সেই বেইমানগুলোর জন্য যারা অর্থের বিনিময়ে সই করে দেয়। সরকারি অফিসারদের সাইনকে কখনো ছোট করে দেখবেন না স্যার। আরো সহজ করে যদি বলি তো, কোনো মানুষের জন্মের প্রমাণপত্রই হোক বা কারোর বেঁচে থাকার প্রমাণপত্র, কিংবা কোনো মানুষকে যদি মৃত বলে ঘোষণাও করতে হয়, তার জন্য একজন সরকারি অফিসারের সই অবশ্যই দরকার। যার মানে হলো একটা সই ঠিক করে দেয় একটা মানুষের অতীত, ভবিষ্যৎ বা বর্তমান ঠিক কি হবে। একটা সরকারি অফিসারের সাইন সেই সরকারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ সরকার 5 বছরে পাল্টে যায়, কিন্তু সাইনের গুরুত্ব চিরকাল থেকে যায়। আইন সাধারণ মানুষের জন্য বানানো হয়, আপনাদের মতো মুষ্টিমেয় লোকেদের জন্য নয়। আমার 30 বছরের সততাকে আপনার জন্য ত্যাগ করতে পারবো না। নমস্কার। আপনি আসুন এখন এখান থেকে। এই, তুই জানিস কার সাথে কথা বলছিস? তুই কি জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? 25 বছর ধরে রাজনীতি করছি, কিন্তু এত সৎ অফিসার আমি আজ পর্যন্ত দেখিনি। কি ভালোভাবে বোঝালো যে কেন সই করতে পারবে না। এবার এটা আমাদের শয়তানির উপর নির্ভর করছে যে আমরা কিভাবে সই করাই। ও সই করবে, নিশ্চয়ই করবে। শিগগিরই দেখা হবে দাদা। পয়সা কামানো তো মানুষের অধিকার। ঠকবাজি করা, ঘুষ নেওয়া, এগুলোর জন্যই তো ঈশ্বর এই এত কিছু সৃষ্টি করেছেন। কিন্তু এই মূর্তি এখানে কিভাবে জন্মগ্রহণ করলো? ও, তার মানে ভগবানও কখনো কখনো ভুল করে এখানকার জিনিস ওখানে করে ফেলে। মনে হয় কোনো ভুলভাল ডাক্তার ওকে সততার কোনো ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। ও পৃথিবী প্রথম প্রাণী যে বুকে সততার পোস্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যেভাবেই হোক এই নারায়ণ মূর্তির মধ্যে কারাপশনের ভাইরাস ঢুকিয়ে দিতে হবে। আরে গজা, ছোটবেলায় পকেট মারতে গিয়ে ধরা পড়ে পুলিশের হাতে বহুত মার খেয়েছি। তখন আমি পুলিশের ক্ষমতা বুঝতে পারি। পরে 1 বছরের মধ্যে ঘুষ টুস দিয়ে আমিও পুলিশে ঢুকে পড়ি। দারুণ স্টাইল মেরে আমি যেই থানায় ঢুকলাম, অমনি ওখানকার এমএলএ আমাকে থাপ্পড় মেরে দিল। তখন আমি বুঝলাম এমএলএ এর ক্ষমতা। তারপর টিকিট কেটে বুথ দখল করে আমিও এমএলএ হলাম। কিন্তু ওরা আমাকে ছোট্ট একটা অ্যাসেম্বলিতে বসিয়ে দিল। আমি স্পিকারকে জিজ্ঞেস করলাম, তো উনি বললেন তুই তো এখনো মন্ত্রী হসনি। আমিও মন্ত্রী হলাম। কিন্তু আজ ওই অফিসারটা আমাকে অপমান করে আবার জিরোতে নামিয়ে আনলো। আমার কাছে টাকা আছে, সম্পত্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু ওর কাছে রয়েছে সততার আস্ফালন, যেটাকে আমাদের গুড়িয়ে দিতে হবে।
সততা আমার সহ্য হয় না। ওর চরিত্রে এমন দাগ লাগাবো যে 30 বছরের ওর এই অহংকার ভেঙে খান খান হয়ে যাবে। ওই ফাইলে আমি ওর সই দেখতে চাই। বুঝতে পারলে আপনি নিশ্চিন্তে দিল্লি যান, যা করার আমি করছি। আরে ভাই রেজিস্ট্রি অফিসে শুধু ভুড়িয়ালো লোকেদেরই কেন দেখা যায়? সবার থাকে তোমাদের তো খোঁজ খবরই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ গাইস। তুমি তো দেখছি দিদুমণি থেকে বলিউডের হিরোইন হয়ে গেছো। আমাদের হিরো কোথায়? লোকেশনটা ভালো, তাই জমিটা কিনতে চাই। এইটা তো মানতেই হবে, ওর স্টাইল দেখলে যে কোনো মেয়ে প্রেমে পড়ে যাবে। কিন্তু প্রবলেমটা কি, এত হট একটা মেয়ে ওকে লাইন মারছে আর ও ফিরেও তাকাচ্ছে না। সূর্য অন্য একটা মেয়েকে ভালোবাসে। ভালোবাসে? মেয়েটাকে আমি জানি না। সত্যি জানো না? ও নিজেও জানে না। ও নিজেও জানে না মানে? অ্যাকচুয়ালি বাবা একটা মেয়েকে পছন্দ করেছে, কিন্তু সূর্য ওর ব্যাক সাইড দেখেই পছন্দ করে ফেলেছে। ব্যাক সাইড থেকে প্রেমে আর পড়েছে? এই ব্যাকই তো যত নষ্টের গোড়া। সলভ হয়ে গেছে প্রবলেম। শুনলাম যে ব্যাক সাইড থেকে কোনো মেয়ের প্রেমে পড়ে গেছো তুমি। ছাড়ো ওসব কথা বাদ দাও, আমায় দেখো। এমনিতে মেয়েদের ব্যাক সাইড দেখা ব্যাড ম্যানার্স, ফ্রন্ট দেখতে চাও? শুধু ফ্রন্ট আর ব্যাক সাইড দেখলে হবে নাকি? পুরো সাইডটা দেখতে হবে তো। তোমার সাইটে সেসব জিনিস কোথায় যেটা আমার সাইডটা সাইটে সাইজও আছে? কিন্তু খুব ইম্পর্টেন্ট। কোনো ব্যাপার নয়, প্লট ভাগ ভাগ করে বেচবো। এই যে প্লট বেচার দায়িত্ব আমার। আরে চলো পেমেন্ট বাকি আছে তো। না ভাই স্যার, এত ভালো প্লট সবসময় পাওয়া যায় না। এটা হট প্রপার্টি, যে কারো জিভে জল চলে আসবে। চোখ বন্ধ করে ছাপিয়ে পড়ুন, ফ্রন্ট ব্যাক সেন্ট্রাল সব মেজারমেন্ট আমার গ্যারান্টি। আমাকেও দেখাবেন মেজারটা মারবি। পুরো সাইড দেখতে হলে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, ইমিডিয়েট রেজিস্ট্রেশন করে দেবো। আমি জানি তোমার কি চাই। কিছু বলবে নাকি? কি বলবো? আমার চশমাটা তোমায় দিয়ে খুব বড় ভুল করেছি। তোমার ওই চশমাটাই ঠিক ছিল। স্যার আপনি সাইড দেখেছেন তো? না হলে বলুন, আমি নিজের নামে রেজিস্ট্রি করে নিচ্ছি। এনার সাইডটা পছন্দ, এনার নামে রেজিস্ট্রি করে দাও। ম্যাডাম মেজারমেন্ট যাই হোক, আপনি শুধু ইয়েস বলুন, নিজের নামে বুক করে নিচ্ছি। রেজিস্ট্রি তো হবে, কিন্তু সেটা শুধুমাত্র সূর্য। না, আমার নাম হলো প্রসাদ। সিঙ্গেল পেমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন। পেমেন্ট করার বদলে এ তো গালে শিলমোহর মেরে দিয়ে গেল। ভাই 8 ঘন্টার মধ্যে গুড নিউজ পেয়ে যাবে। জোরে চালা। ওকে পিছে দে। আরে মার। চালা বেঁচে গেল। এই সূর্য মালটা করতে গেল। আমি সাইডে কর, সাইডে কর। এই কি হয়েছে? আমি বলছি, আমি তোমার ভালো বন্ধু হয়ে গেছি বলে এরা হিংসা করছে। আমাকে ট্রাক দিয়ে চাপা দিতে চাইছিল। সূর্য থামো, এরা একজন অফিসারকে ভয় দেখাতে গেছিল। ব্যাস একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, একটা মল হচ্ছে যার দাম 300 কোটি টাকা। একজন অফিসার কনস্ট্রাকশন থামিয়ে দিয়েছে, তারই টেনশন আছে আমার। মিনিস্টার ওকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ও যখন শোনেনি তখন ওকে ভয় দেখানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। হ্যাঁ, একজন অফিসার তোমাকে টেনশন দিচ্ছে? ওই অফিসারের নাম কি? কি নাম ওর? ওনার নাম কোন ভগবানের নাম ছিল। নাম ম্যাটার করে না গজা। ওকে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। আজ থেকে ও আমার টেনশন। বাবা আমায় সবসময় বলে প্রবলেম সলভ করার একটা ফর্মুলা আছে, আর সেটা হলো সাম দাম দণ্ড আর ভেদ। কি বলে? সাবান? ওটা সাবানও নয়, শ্যাম্পুও নয়। সাম দাম দণ্ড আর ভেদ। নাম্বার 1 শাম মানে হলো আমাদের উচিত ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া। আরে চেষ্টা করেছিলাম, মানেনি বলেই তো। আইটেম নাম্বার 2 দাম। সেটা আবার কি? এসি, কার, ফ্ল্যাট, বাংলো ওকে গিফটে দিয়ে দাও, আর না হলে টাকা দিয়ে আর উনি দাও। যদি লোভী না হন? ওর কোনো পরিবার তো অবশ্যই আছে। নিশ্চয়ই আছে। তাহলে ওর পরিবারকে লোভ দেখাও না, ওর ফ্যামিলিকে লোভ দেখাও। এই, সূর্য যা বলেছে তাই করো। দেখছিস গোলু, একদম টাইমে অফিসে যায়। থ্যাঙ্কস। এই ওটা আমার হেডফোন। আরে পাগলি, কি তোর কি আমার? যেটা তোর ছিল সেটা এখন আমার। তবে রে, আমাকে আমার হেডফোনটা ফেরত দে। ফেরত দে বলছি। এবার কি করবি? আমিও বাইরে থেকে দরজা বন্ধ করে দেবো। এবার কি করবি তুই? আমার কাছে হেডফোন আছে, আমি এখন গান শুনবো। পুরোনো
ফ্রিজ বাইরে ফেলে দাও, তার জায়গায় নতুন ফ্রিজ রাখো। আরে তুই মুখের দিকে না তাকিয়ে ওটা কি টেবিলের উপর রাখ না। এই টিভিটাকে দেওয়ালে ঝোলা। আরে তাড়াতাড়ি রাখ। আপনারা কারা? আপনারা মনে হয় কোনো ভুল ঠিকানায় চলে এসেছেন। এটা মিস্টার নারায়ণ মূর্তির বাড়ি তো? হ্যাঁ, ওনারই বাড়ি। আমরা একদম ঠিক জায়গাতেই এসেছি। নারায়ণ বাবু আমাদের দোকান থেকে 1.5 টাকার একটা শ্যাম্পু কিনেছিলেন, আর লাকি ড্রতে উনি এত কিছু পেয়েছেন। আপনারা সত্যি বলছেন? যদিও এই শ্যাম্পুটা কোনোই কাজের ছিল না, কিন্তু গিফট গুলো দারুণ। মা, যা ফোন কর বাবাকে। আরে না না আন্টি, ওনাকে কেন ডিস্টার্ব করছেন? আমরা গিফট সাজিয়ে দেবো। আরে আপনারা বুঝছেন না, ওনাকে বাজে শ্যাম্পুটা আরো কিনতে বলবো। ওর পরিবারকে লোভ দেখাও। ও ঠিকই বলেছিল। কারা আপনারা? একটু আগে তো অফিসে গেলেন, এত তাড়াতাড়ি ফিরেও এলেন। আজকে রবিবার না? আরে তুই আগে বললি না কেন যে আজকে সানডে? আপনিও অদ্ভুত স্যার, বাজারে যেতে গেলে একটু স্টাইল মেরে যেতে হয়। আপনি অফিসের ড্রেস পরেই চলে গেলেন, কনফিউশনের উপর আরো কনফিউজ করে দিলেন। তোমাদের এখানে কে পাঠিয়েছে? আপনি স্যার এত কিছু লাকি ড্রতে জিতেছেন। কে পাঠিয়েছে? আমি। লোকে আমায় গজা বলে জানে, নাম নিশ্চয় শুনে থাকবেন। আপনার মতন ভালো মানুষ আমি নই স্যার। মিনিস্টার চান আপনি এতে সাইন করে দিন, আর এর দায়িত্ব আমি নিজে নিয়েছি। 3 টাকার পেন, 3 ফোঁটা কালি, 3 সেকেন্ড সময়, 30 লক্ষ টাকার কামাই। এর থেকে ভালো আর কি হতে পারে? আমি বিজনেস করি না কোনো, শুধু চাকরি করি। কথাটা মেনে নিন স্যার, খুব হ্যাপি থাকবেন আপনি। স্যার, প্রথমবার খারাপ কাজ করতে গেলে হাতটা কাঁপে, দ্বিতীয়বারও একটু ভয় ভয় করে, কিন্তু একবার অপরাধে অভ্যেস হয়ে গেলে তখন মজা পাওয়া যায়। আমার মতন। এটা নিয়ে জামা। একজন সৎ মানুষ কখনো লোভী হয় না, সে গর্বের সঙ্গে নিজের মাথা উঁচু করে বেঁচে থাকে, কোনো ভয়ের কাছে সে তার মাথা নোয়ায় না। আমার মতো একটা নির্ভীক মানুষকে ভয় দেখানোর চেষ্টা অর্থহীন। নিজেদের জিনিসগুলো তোলো আর নিয়ে যাও। নিশ্চয়ই নিয়ে যাবো স্যার, কিন্তু কাজ না হলে পিছন ছাড়বো না। বাবা, দাদাকে আজকে রেখেছিলাম, এখনই না খুলছি। থাক। কি বললেন? ওখানে আপনার ছেলে আছে স্যার? আপনার কি মনে হয় ওকে দেখে আমরা ভয় পাবো? আরে ওকে বাইরে আসতে দিন, তাহলে জানতে পেরে যাবে যে রঘু কি জিনিস। বাইরে তোর রক্ষা নেই। এই মাল তোলো। এই ওই বাক্সটাকেও নিয়ে যাও। কি লোক রে মাইরি, ফ্রিতে পাওয়া গিফটও নেই। ওটা তোমাদের গিফট নয়, ফটো ফ্রেম। হ্যাঁ জানি ওটা ফটো ফ্রেম, এতটা বোকা নই আমি। আরে ওই শার্টটাকে কেউ বাইরে বের করো, না হলেও দরজা ভেঙে ফেলবে। বাইরে থেকে দরজা আটকে দিয়েছিলিস কেন? সবার মুখ এরকম গোমরা কেন? আসলে দাদা, আসলে একজন সেলসম্যান বিরক্ত করছিল জিনিস বিক্রি করার বিরক্ত জন্য। করছিল? কাকে? আমাকে বাবা। তাহলে কোনো টেনশন নেই, আমি চললাম। সূর্য, আমি তোর মা হই। সূর্য, আজ এখানে সবকিছু ফ্ল্যাট 50% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। কালারফুল আন্ডারওয়্যার পাওয়া যাবে। সাইজে তৈরি করে না। সূর্য, আরে কে ডেকেছ ওকে? সূর্য, সবাই তোকে ভয় পায়, আর তুই কি না? আমারই ভুল হয়েছে, ভুল অ্যাডভাইস দিয়েছিলাম। নিজের লাইফটা এনজয় করতে গিয়ে আমার 12টা বাজাচ্ছে। কোথায় গেল? কোথা দিয়েছে পালাবো? তাহলে বলো, আমায় দেখে পালাচ্ছিলে তুমি? ব্যাগ ব্যাগ? ব্যাগ। আগে ফ্রন্টটা তো দেখে নাও। কি করছো তুমি? যদি মেয়েটা হট হয় তাহলে ছেলেটার কোল থাকা উচিত নয়? ও মাই ড্যাড! এত শান্তি আর কে দেবে? কি চাও তুমি? এটা ট্রায়াল রুম না, একটা ট্রায়াল হয়ে যায়। হে, এই সূর্য, সূর্য! বাট আই লাভ ইউ। একদম চালাকি করবে না। আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। এই সূর্য, সব ছেলেরা একই রকম হয়। সত্যিকারের ভালোবাসার না কোনো কদরই নেই, জিরো অ্যাটেনশন। ওই মেয়েটা দিনে কাউকে এসএমএস, আফটারনুনে ফেসবুক, আর রাতে কাউকে হোয়াটসঅ্যাপ করে, আর ফাইনালি কোন এনআরআই ছেলের হাত ধরে ফরেনে চলে যাবে। দেখে নিও, ওই মেয়েটার ব্যাক সাইডে চক্করে পাগল হয়ে গেছো তো। একদিন একটা ট্রাক এসে ওর ব্যাক সাইডে ধাক্কা মারবে, আর তারপরেই তুমি আমার ফ্রন্টের কদর করবে। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি জানতাম ওই বলদের কথা শুনলে প্রত্যেকটা প্ল্যানের গোষ্ঠীর ষষ্ঠী পুজো হয়ে যাবে। আমরা কত বড় বড় প্ল্যান করেছি, কত মার্ডার করেছি, আজ অব্দি কোনো কিছু ফেল হয়েছে? সূর্যর সঙ্গে বন্ধুত্ব করার পরে তুমি নিজের পাওয়ার ভুলে গেছো ভাই। তুমি শুধু একবার হ্যাঁ বলো, ওই অফিসারের বাড়িতে আগুন লাগিয়ে দেবো। ও মিউ মিউ করে এখানে এসে পেপারগুলোতে সাইন করে দিয়ে যাবে। সত্যি কথা বলছিস তুই? দেখেছিস ভাই আমায় কত সম্মান করে। নারকেল কত করে? একটা 20 টাকা।
হ্যাঁ গজা। হ্যালো সূর্য, দাদা সূর্যর সঙ্গে কথা বলছে। কোথায় আছিস তুই? এই তো বাবার সাথে বাজারে এসেছিলাম। কে সূর্য? আরে বাবা, যে তোমার প্রাণ বাঁচিয়েছিল না সে। আচ্ছা ও, কিন্তু তুই ওকে চিনলি কি ও করে? তোমার প্রাণ বাঁচিয়েছে, ও এখন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। দে আমি একবার থ্যাঙ্কস বলি। বাবা তোর সাথে কথা বলতে চায়, নে। থ্যাংক ইউ বাবা। থ্যাঙ্কস ওদিনই বলতে চেয়েছিলাম, কিন্তু তোমায় দেখতে পাইনি। সময় করে একদিন বাড়ির সবাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসো। নিশ্চয়ই স্যার, সূর্যকে ফোনটা দিন না। হ্যাঁ দিচ্ছি আমি। হ্যাঁ গজা, বল কি হয়েছে? সূর্য, প্ল্যান নাম্বার 2 ফেল হয়ে গেছে। না ওই অফিসার না ওর ফ্যামিলির কোনো লোভ আছে, বুঝতেই পারছি না কি করা উচিত। যদি দামের ফর্মুলাটা ফেল হয়ে গিয়ে থাকে তাহলে ভেদ ট্রাই করতে হবে। মানে হলো প্রত্যেক বড় অফিসারের একজন সিনিয়র অফিসার নিশ্চয়ই থাকে, ওকে নিজের দলে টেনে নে, তাহলেই অফিসার নিজে থেকে সরে যাবে। দিস ইজ কল্ড ভেদ নীতি, বুঝেছিস? বুঝে গেছি সূর্য। সাবান শ্যাম্পু পার্ট 3। বাবা কোথায় গেল? আরে বাবা, ও বাবার সাথে কথা বলছে, আমার নামে আবার নালিশ করছে না তো? বাড়ি যাওয়া যাক বাবা। আরে দাঁড়া বাবা, এই যে একে দেখো, এ আমার ছেলে সূর্য। এ আপনার ছেলে সূর্য? কি হয়েছে, সব ঠিক আছে তো? সরি আঙ্কেল, আসলে আমি যাকে ভালোবাসি না সেই ছেলেটার নামও সূর্য, কিন্তু সেই ছেলেটা আমাকে ভালোবাসে না, তাই নামটা শুনে। শোন সূর্য, একে রিজেক্ট করেছে, কোনো হাদা গঙ্গার আমি হবে। একদম ঠিক বলেছেন আপনি। ওর তো হাত পা ভেঙে দেওয়া উচিত। শোন, হয় ও একেবারে অন্ধ, আর না হলে তোর মতো পাগল। থামলেন তো না আঙ্কেল, কন্টিনিউ কন্টিনিউ। যদি ওই হাদা গঙ্গারামের সঙ্গে তোর আবার দেখা হয়, কানের নিচে কষিয়ে দিবি একটা। বাবা, হয়তো ওর কোনো প্রবলেম আছে, ছাড়ো না। এমন কি সমস্যা থাকতে পারে? এই মেয়েটাকে মিস করলে সারাটা জীবন পস্তাতে হবে। 2-4টা গালাগালি যদি আরো ওই দিন। স্টুপিড অকর্ম অপদার্থ হাদাটার সঙ্গে আবার দেখা হয় না, তো ওকে বলবি জীবনে কিচ্ছু হবে না। হয়ে গেছে? হ্যাঁ। আপনার মিটিং শেষ হয়ে গেলে আপনি আসতে পারেন। নমস্কার আঙ্কেল। তোর কপাল খারাপ সূর্য, জানি না এই মেয়েটা কোন পরিবারের বউ হবে। বাবা, তোমার কমিটমেন্টটা তুমি ভুলে আমি গেলে। কি করলাম? প্রত্যেকটা মেয়েকে দেখলে কি তুমি একই কথা বলো? আমি এরকম কবে বলেছি? মন্দিরে তো ওই মেয়েটাকে দেখে এই একই কথা বলেছিলে। এটা তো ওই মেয়েটাই রে সূর্য। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বললে তুমি? আমি কখন কি বললাম? আমি বললাম এটা ওই মন্দিরের মেয়েটাই। বাবা, কি হলো? তোমার সেন্স অফ টাইমিংটাই নেই। অফিস যাবে না নাকি? ড্রপ তো তুই করবি আমায়। তুমি কি স্কুলের বাচ্চা নাকি যে তোমায় ড্রপ করবো? আমার অনেক কাজ বাকি আছে, তুমি যাও। এ ছেলেকে বোঝা বড় দায়। আমার কথা শোনো ভানু। কেন শুনবো তোমার কথা? তোমার সেই ব্যাক সাইড কোথায় গেল? যাও, তুমি তার কাছেই যাও। যদি কোনো মেয়ে কাউকে ভালোবাসে, তার হাত ধরে আর তার পেছনে পেছনে ঘোরে, তার মানে সে ওই ছেলেটার জন্য পাগল। এইটুকু কথা তুমি বুঝতে পারোনি। আমার বাবার চশমাটা কেন সরিয়ে দিলে? নিজের মতো করে কেন দেখতে শেখালে? লাইফটাকে অন্যরকম ভাবে এনজয় করার কথা কেন বললে? আর এখন হাসছো কেন? যাও এখান থেকে, মেয়েদের ব্যাক সাইড দেখো আর ওই মেয়েটাকে খোঁজো। কি হলো? একবার ওদিকে হেঁটে যাও তো। হ্যাঁ? যেটা বলছি সেটা করো, ওদিকে একবার হেঁটে যাও। আরে অত ভেবো না, যাও। দাঁড়াও। কাম ব্যাক। হ্যালো গজা, ঠিক জায়গায় পৌঁছে গেছি। দেখো কেমন মূর্তির ব্যান্ড বাজাই। পেপার সই করিয়েই ফিরবো। আমার পারফরমেন্সের লাইভ কমেন্ট্রির জন্য ফোনটা স্পিকারে রেখো। কি ব্যাপার নারায়ণ মূর্তি? সব জোনগুলোই খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হচ্ছে, আর তোমার জোনে দেখছি কোনো কাজই হচ্ছে না। শুনেছি অনেক ফাইল নাকি পেন্ডিং আছে। সব ফাইলের জন্য টাকা চাইলে বিল্ডাররা কাজ করবে কিভাবে? উত্তর দাও। এই কোথায় যাচ্ছ? এখানেই দাঁড়াও, কেউ কোথাও যাবে না। আরে শর্মা, তুমি দুদিন আগের খবরের কাগজ পড়েছো? একজন আইপিএস অফিসার নেতাদের থেকেও বেশি সততার উপর ভাষণ দিয়ে ফেলেছিল, কিন্তু যখন অ্যান্টি করাপশনের লোকেরা ওই আইপিএস অফিসারের বাড়িতে রেড করলো, সততার সঙ্গে কামানো তার কোটি টাকার হিসেব তখন বোঝা গেল। আমি তোমার কথা বলছি না মূর্তি, ব্যাস এমনিই বললাম। সিনিয়র হওয়ার কারণে এটা বলা আমার কর্তব্য। কাজ কি করে করাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আপনারা সবাই প্লিজ একটু বাইরে যান। হ্যাঁ যাও যাও যাও, বাইরে যাও সবাই। ফোনটা কি বন্ধ করবে? কার ফোন? আপনার ফোন। আমার কথাগুলো হয়তো ওনার ভালো লাগবে না, ফোনটা কেটে দিন। সই হয়ে গেলে ফোন করছি। সরি স্যার, আপনি খারাপ অফিসারের এক্সাম্পল দিলেন। চাইলে চেন্নাইয়ের ভালো অফিসারের এক্সাম্পল দিতে পারতেন, যিনি চেন্নাইয়ের ড্রেনেজ সিস্টেম নিয়ে অবজেকশন করেছিলেন। সুয়েজ ক্যানেলের জায়গায় বড় বড় বাড়ি তৈরি হচ্ছিল। উনি ওয়ার্নিং দিয়েছিলেন বৃষ্টি আসলে কিন্তু বন্যা হবেই, কিন্তু এক বড় অফিসার কথা না শুনে ওনাকে ট্রান্সফার করে দেয়। আর যখন চেন্নাইয়ে বৃষ্টিটা এলো, তখন কত লোক মারা গেছিল আপনার মনে আছে? যদি ওই অফিসারকে তার ঠিক কাজটা করতে দেওয়া হতো, তো কত মানুষ বেঁচে যেত? কার ভুল ছিল সেটা? ওই বেইমান পলিটিশিয়ানদের নাকি আপনাদের মতো অফিসারদের? স্যার,
কোনো অফিসার যখন তার অন্যায় কাজের জন্য ঘুষ নেয়, নিজের কর্তব্যকে ব্যবসা বানিয়ে ফেলে, নিজের সততাকে বিক্রি করে, তখন তার লজ্জা করে না? আমি গর্বের সঙ্গে আমার দেশের সেবা করি স্যার। আপনাকে যে পাঠিয়েছে তার সঙ্গে কথা বলতে চাই, ফোন করুন তাকে। হ্যাঁ, নারায়ণ মূর্তি তোমার সঙ্গে কথা বলতে চায়। সূর্য, এক থাবড়ায় লাইনে চলে এসছে মালটা। হ্যালো, যখন একজন মন্ত্রীর কথায় সই করিনি, তখন একজন অফিসারের কথায় সই করব ভাবলে কি করে? আমি আমার কর্মজীবনে তোমার মতো অনেক নীচ লোক দেখেছি। আজকের পরে এরকম নোংরা কাজ আর কখনো করবে না। স্যার, আমি আপনার অটোগ্রাফ চাই। আরে অটোগ্রাফ? সিনেমাতে অনেক হিরো দেখেছি স্যার, কিন্তু জীবনে এই প্রথমবার রিয়েল হিরো দেখলাম। স্যার, আপনার কাছ থেকে অনুপ্রেরণা পাই, প্লিজ। সুপার! কি অফিসার লোকটা, আমাদের এত কিছু করা সত্ত্বেও নত হলো না। সাম দাম দণ্ড ভেদ সবগুলি ফেল হয়ে এতবার গেল। তো আমি ক্লাস 5-এও ফেল করিনি। রঘুপতি, তুই ওপরে যেতে চাস? ওর ফ্যামিলি ডিটেলস জানিস? আমিও সব জানি না। একটা ছেলে আর একটা মেয়ে আছে। ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে। ওর ছেলেটা কি করে? জানি না। বিটেক করে বেকার বসে আছে। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং করে বেকার বসে আছে। ঠিক তো রঘু? আরে আমি কি গুগল বাবা নাকি? আমি জানি না কিছু। শুধু একটাই অপশন আছে। একটা কাজ করা যাক, ওর ছেলেকে কিডন্যাপ করে ওকে এখানে নিয়ে আয়। ও যেন জানতে না পারে যে কিডন্যাপিংটা আমরা করেছি। ওকে 2 দিন রাখবো এখানে। অফিসার চিন্তায় পড়ে যাবে আর নিজের ছেলেকে বাঁচানোর জন্য ওই পেপারে নিশ্চয়ই সাইন করবে। এই প্ল্যানটা অবশ্যই কাজ করবে। দিস ইজ ফিক্সড। আরে শোন রঘুপতি, তুই তো গর্ধবের ছোট ভাই, তাই ঠিক লোককে কিডন্যাপ করিস, না হলে হিতে বিপরীত হতে পারে। সূর্যর আইডিয়া একদম পারফেক্ট। যা বলেছে তাই কর। চলে আয়। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা। বিছানায় বালিশ রেখে তার উপর চাদর চাপা দিয়ে রেখেছিলাম যাতে বাবা তোর নাইট পার্টি সম্পর্কে জানতে না পারে। নাইট গার্ডকে বকশিস তো দে। সাইডে যা, চুপ কর। কি দরজা আমাদের জন্য খোলা রেখেছে? চলে আয়। কাকে তুলে এনেছিস তোরা? মনে হচ্ছে একটা মস্ত ষাঁড় এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়েছে। আরে এনার্জি ড্রিঙ্ক খাইনি ভাই, মনে হচ্ছে 10 লিটার পেট্রোলের সঙ্গে 29 কিলো আরডিএক্স খেয়ে নিয়েছে। গাড়িটাকে নাড়ি নাড়িয়ে গরু গাড়ি বানিয়ে দিয়েছিল। দাঁড়া, আমি সূর্যকে ফোন করে দেখি। আরে এবার সূর্যকে ফোন করে কি হবে? আমাদের কিডন্যাপিংটায় জল ঢেলে দেবে ও। আবে, জীবনে প্রথমবার তুই পারফেক্ট কিডন্যাপিং করেছিস। ওকে জিজ্ঞেস তো করি এই ষাঁড়টাকে নিয়ে কি করা উচিত, ও বলে দেবে। তাহলে করো ফোন। সূর্য বিজি আছে মনে হচ্ছে। এই কোণে বউয়ের ঘুমটা সরিয়ে দেখা আমাকে। দাঁড়া, পুজো আমি দিলে আমার প্রসাদ তুই খাবি? হ্যাঁ চল হট। রঘু পর্দা তুলবে। কিরে ষাঁড়, আসার সময় পুরো গাড়িটাকে কাঁপাচ্ছিলি? হ্যাঁ, এবার একটু নড়াচড়া কর বাবু। তুই জানিস তোকে কে কিডন্যাপ করেছে? আমার নাম রঘুপতি। আমার হাত থেকে তোকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। তুই তো গেছিস। এই গর্দভ, তুই জানিস তুই কাকে তুলে এনেছিস? কোনো ভূতকে আনলাম নাকি? শালা গাধা কোথাকার! খোল ওকে, যা। এই মুহূর্তে দড়ি না খুলে তাদের সব কটাকে দড়িতে ঝোলাবো। যা। খুলছি। মার ওকে, মার।
আমাকে কিডন্যাপ কেন করেছিস? গজা প্রথম দিন থেকে আমাকে হিংসা করে, আমাকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করছে। আরে আমরা তো ঠিকই অ্যাড্রেসে গিয়েছিলাম নারায়ণ মূর্তির বাড়িতে, তুমি ওখানে কি করছিলে? তুই নারায়ণ মূর্তির বাড়িতে গেছিলিস? হ্যাঁ সূর্য, এ সেই অফিসার যা সাইন নিতে হবে আমাদের। কোন মূর্তির কথা বলছিস? সিটি প্ল্যানার নারায়ণ মূর্তি, কোনো কনফিউশন নেই। সাম দাম দণ্ডভেদ ট্রাইকলিকার জন্য নারায়ণ মূর্তির জন্য একজন অফিসার কনস্ট্রাকশন থামিয়ে দিয়েছে, তারই টেনশন আছে আমার। মিনিস্টার ওকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু ও যখন শোনেনি তখন ওকে ভয় দেখানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। দেখ, সব বড় অফিসারের একজন সিনিয়র অফিসার অবশ্যই থাকে। নিজের ছেলেকে বাঁচানোর জন্য ওই পেপারে সাইন নিশ্চয়ই করবে। আমি আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলাম। নারায়ণ মূর্তি তোর বাবা হয়? ভুল করে ফেলেছি, খুব বড় ভুল করে ফেলেছি। বন্ধুকে সাহায্য করতে গেলাম যে আমার বাবার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু আমি আমার বাবাকেই বিপদে ফেলে দিচ্ছিলাম। সবসময় আমি বলতাম আমার বাবা সবার থেকে ভালো। বাবা তো সবারই ভালো হয়। কোনো ছেলে তার বাবাকে এই অবস্থায় দেখে কিরকম অনুভব করত? ছি, এত ছোট কথাটা তুই কেন বুঝতে পারলি না সূর্য? সূর্য, রিল্যাক্স রিল্যাক্স। যা কিছু হয়েছে তার জন্য আমার আফসোস হচ্ছে। সবাই ঠান্ডা হয়ে যাও, এখন সব ঠিক আছে। ওই অফিসার সূর্যর বাবা হন, আমাদের কাজ হয়ে গেছে। সূর্য, তুমি কি সাইন নিয়ে চলে এসো, আমাদের ঝামেলা শেষ। সূর্য, সাইন নিয়ে এসো না প্লিজ। কোন সাইনের কথা বলছো? সব কিছুই তো জানো তুমি সূর্য, ফাইলে একটা সাইন নিয়ে চলে এসো। ভুলে যাও ব্যাস। ওটা। ছেড়ে দেবো অসম্ভব সূর্য। তোমার জন্য আমি আমার প্রাণ দিয়ে দেবো, কিন্তু ওটা হবে না। আমি তো প্রাণ চাই না সূর্য, আমার শুধু ওনার সাইন চাই। আমি 25 বছর ধরে বাবাকে দেখছি। তুমি আমার বাবাকে চেনো না, ছেড়ে দাও। কি করে ছেড়ে দেবো আমি? 300 কোটি টাকার প্রপার্টি ওটা, সাইন তো করতেই হবে। হয় ভালোবেসে নয় জোর করে, সাইন করতেই হবে। না, করবে না। 300 কোটির প্রপার্টি হোক বা 3000 কোটির, কিচ্ছু যায় আসে না। একবার যখন বাবা না বলে দিয়েছে, কাজটা কিছুতেই হবে না, কোনোদিনও না। গজাদার সাথে উঁচু গলায় কথা বলছিস? এই গজা তোকে বিনা পয়সায় মাল খাওয়াই বলে তুই ওকে এত ভালোবাসিস। ভেবে দেখ, যে লোকটা আমাকে জন্ম দিয়েছে তাকে আমি কতটা ভালোবাসি। জ্যান্ত পুঁতে দেবো তোকে। ভুলে যা, ম্যাটার এখানেই ক্লোজ করে দে। ছেলেকে কিডন্যাপ করলে বাপ ছট করে সাইন করবে, এটা তুই বলেছিলিস। হাত পা ভেঙে দড়ি দিয়ে পেরে ফেলে রাখ শালা। আমার মার খাওয়ার কোনো ইচ্ছে নেই। সূর্যের ক্রোধের আগুনে যারা পুড়ে ছাই হয়ে যেতে চাস, তারা সামনে আয়। মার, আরো মার। তুই এরকম 100টা গুন্ডাকে মারতে পারিস, কিন্তু ওকে ছুতে পারবি না। তো রুলিং পার্টির মিনিস্টার, বুঝলি? 5 টাইম উইনিং এমএলএ শিবলিঙ্গম রাজাপ্পা।
আমি যদি তোর বাবাকে দিয়ে সাইন নাও করাতে পারি, ও আমার মতন আরো 10টা ক্রিমিনাল দাঁড় করিয়ে দেবে। শহরের প্রত্যেকটা গুন্ডাকে কন্ট্রাক্ট দিতে থাকবে যতক্ষণ না কোনো শয়তানের বাচ্চা তোর বাবার হাত কেটে সাইন করিয়ে নিতে পারছে। কান খুলে শুনে রাখো, অনেক বড় মিনিস্টার হতে পারে, শহরের সমস্ত গুন্ডাকে চিনতে পারে, গভর্নমেন্টকে সাপোর্ট করতে পারে, কিন্তু ও যদি আমার বাবার কোনো ক্ষতি করতে চায়, নিজের প্রাণ দিয়ে আমি আমার বাবাকে রক্ষা করব। ওই মিনিস্টার কি একটা সাইনের জন্য নিজের প্রাণ দিতে পারবে? জাগিয়ে বলে দে ওকে, আজকের পর থেকে যে কোনো কারণে কোনো মানুষ আমার বাবাকে মারা তো দূরের কথা, যদি ওনার দিকে একটা পাও বাড়ায় তাহলে শেষ করে দেবো আমি। এটা নারায়ণ মূর্তির ছেলে সূর্যর প্রতিজ্ঞা। যে মানুষটার কাজই হলো তার ধর্ম, সততা হলো তার পরিচয়, যার মাথা আজও উঁচু আছে তার নাম নারায়ণ মূর্তি। যে তার মাথা নিচু করার চেষ্টা করবে তার আমি গলা কেটে নেব। বাবা হয় উনি আমার। অভিনন্দন। আরে এখনো হোম মিনিস্টার আমি হই। আরে হয়েই গেছেন জামাই। হ্যাঁ। পার্টি প্রেসিডেন্ট সম্পূর্ণ সাপোর্ট করছেন আপনাকে, চতুর্দিকে শুধু আপনারই জয়গান। স্যার, এটা আপনার গিফট। হ্যাঁ, দিল্লি থেকে 500 কোটি টাকার টেন্ডার আমি তোকে পাশ করিয়ে দিলাম, আর তুই আমাকে এই ধ্যাত্তেরে গাড়িটা উপহার দিচ্ছিস। গাড়ির মধ্যে 50 কোটি টাকার ব্যাগও আছে স্যার। তুমি যাও ভাই। আমি এখান থেকে সোজা পার্টি অফিসে যাব। খেয়াল রেখো, গাড়িটার দাম কিন্তু এখন 50 কোটি 10 লাখ টাকা। বাস কেউ বিশ্বাসই করবে না যে গাড়িতে 50 কোটি টাকা আছে। হ্যাঁ, দোলের তো দেরি আছে, তাহলে এই জল ভরা বেলুনগুলো ছুটছে কেন? এ দোল খেলছে না রে, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। হ্যাঁ? এটা জল নয় রে, এটা পেট্রোল। এই! আরে মরে যাবো, গেটের লকটা খোল। আরে খুলবি তো, তাড়াতাড়ি কর, কর তাড়াতাড়ি। জোর বেঁচে গেছি, না হলে আজ আমাদের তন্দুরি হয়ে যেত। হ্যাঁ? ওরে ছাই বেঁচে গেছি, ব্যাগ পুড়ে গেলে জামাইবাবু আমাদের জ্যান্ত পুড়িয়ে দেবে, জানি আয়। আরে মাথা মোটা, ব্যাগগুলো বের কর, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। দেখো বস, ব্যাগটা বাঁচিয়ে নিয়েছি। দাদা, তোর টাকটা এত বড়, বুদ্ধি একটুও নেই। 50 কোটি টাকা নিয়ে চলে গেল। লোকটাকে, তাকে দেখতে কেমন বল? কালো ডিজাইনার জ্যাকেট, কি দেখতে কি এন্ট্রি ছিল বস। এন্ট্রি? ওর মতো এসে চিলের মতো ছোমড়ে নিয়ে গেল। বাবা বাবা বাবা, বাইকার একদম হাইপার ছিল। আমি এখানে ওর চেহারার কথা জিজ্ঞেস করছি, আর তুই আমাকে বাইকারের বর্ণনার কথা শোনাচ্ছিস? টেকো, শিবলিঙ্গম রাজপ্পার 50 কোটি টাকা নিয়ে চলে গেল। কত বড় হনু সে? কে সে? কি নাম? মিনিস্টারের সাথে দেখা করব। না এখন না, মিনিস্টার স্যার টেনশনে আছেন। আমি সেই টেনশন। এই নিন আপনার 50 কোটি টাকা, আমি লুট করেছিলাম। এই নিন ধরুন। বসুন না স্যার। কে রে তুই? এতগুলো লোকের সামনে কথা বলতে পারবো না। চলে যাও। তুই কি বলি ভাইয়ের লোক, যার 100 বিঘা জমি আমি দখল করে রেখেছি? না স্যার। তাহলে কি তুই প্যাটেলের লোক, যাকে একটা টেন্ডারের জন্য আমি ছবি করে দিয়েছি? না স্যার। তাহলে তুই ওই রঘুরাম গ্যাংস্টারের স্যার, 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 আমি এদের ভেতরে কেউই নই। আমি একজন মিডল ক্লাস গভর্নমেন্ট এমপ্লয়ির ছেলে, নারায়ণ মূর্তির ছেলে। আপনি আসুন এখন এখান থেকে। স্যার, আপনাকে আমি আমার নিজের ব্যাপারে কিছু বলতে চাই। পৃথিবীর প্রত্যেকটা ছেলে নিজের বাবাকে ভয় পায়, সম্মান করে, ভালোবাসে, কিন্তু আমি আমার বাবার জন্য
একদম পাগল, এতটাই পাগল যে আমার বাবার প্রাণ বাঁচিয়েছে বলে একজন গ্যাংস্টারের সঙ্গে আমি বন্ধুত্ব করে নি। আপনারই লোক সে, গজা। যখন আমাকেও পেপারে সাইন করানোর কথা বলল, তখন আমি পরিষ্কার না বলে দিয়েছিলাম। ও বলল আপনি মানবেন না, তাই আপনার সাথে দেখা করতে এলাম। স্যার, সোসাইটির বেশিরভাগ লোক টাকা, প্রেস্টিজ আর পাওয়ারের পিছনে দৌড়য়। আপনিও তাদের মধ্যে একজন। কিন্তু আমার বাবা শুধুমাত্র সততার জন্য বেঁচে আছেন। পুরো কেরিয়ারে কখনো উনি কারোর কাছ থেকে ঘুষ নেননি। একজন গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে এরকম রেকর্ড মেনটেন করা খুবই কঠিন ব্যাপার, কিন্তু ওনার জন্য নয়। আপনি একজন বহু কোটিপতি হওয়া সত্ত্বেও 50 কোটি টাকা হারিয়ে যাওয়াতে যদি আপনার আফসোস হয়, তাহলে উনি ওনার সারা জীবনের অর্জিত আত্মসম্মান হারাবেন কি করে, তাও আবার একটা ছোট্ট সাইনের জন্য? এটা তো ঠিক নয় স্যার। আমার বাবা আর মাত্র 15 দিন পর রিটায়ার হয়ে যাবেন। ওনাকে হাসি মুখে রিটায়ার হতে দিন, তারপর যা ইচ্ছে করুন। এটাই বলার জন্য আপনার সাথে দেখা করতে চাইছিলাম। একজন মিডিল ক্লাস লোকের আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই কঠিন ব্যাপার, তাই এটা করতে বাধ্য হলাম। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজ তাহলে আমি আসি। স্যার, আপনি বড় মিনিস্টার, বসে পড়ুন। আপনি এই গুন্ডাগুলো টাকার জন্য আপনাকে প্রোটেকশন দিচ্ছে, কিন্তু আমার বাবার প্রোটেকশনের জন্য আমি একাই যথেষ্ট। এদের থেকেও ডেঞ্জারাস, আর আপনার থেকেও বেশি। মনে হচ্ছে আমার কথা আপনার মগজে ঢোকেনি। লাস্ট টাইম বোঝাচ্ছি, আমার বাবা খুশি থাকলে আমি খুশি থাকবো। এটা গেল পার্সোনাল কথা, এটা ভুলে যান। কিন্তু আমি খুশি থাকলে আপনিও খুশি থাকবেন, এটা আপনার ইন্টারেস্টের কথা। এটা একদম ভুলবেন না। মনে রাখবি, মিনিস্টার যেন সূর্যর ব্যাপারে কিছু না জানতে পারে, বুঝতে পারিস? ভাই, সূর্য মিনিস্টারের বাড়ি থেকে ওনাকে হুমকি দিয়ে এসেছে। আরে মিনিস্টারকে কখনো ধমকানো যায় নাকি? ভাই, সূর্য এসেছে। আবার এখানে কি করতে এলো? বলে দে আমি বাড়িতে নেই। আরে, এদের চোট লাগলো কি করে? আমরা একটা দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়েছি। তোমরা ধাক্কা খাওনি, দেওয়াল তোমাদের ঘাড়ে পড়েছে। ভালো কথা। গজা কোথায়? ভাই বাড়িতে নেই। তুই এত ওভার অ্যাক্টিং করছিস না, মানে ও বাড়িতেই আছে। গজা, আমাকে একটা দেওয়ার চান্স আছে? জানলা দিয়ে লাফ মারবে না। আরে এটা কি লুকোচুরি খেলা খেলছো? এটা লুকোচুরি নয়, আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখো, তুমি যা ইচ্ছে বলো, আমরা কিন্তু বন্ধু। আসো। আরে হুমকি দেওয়ার জন্য ওই মিনিস্টার ছাড়া আর কাউকে পেলি না তুই? আরে তুই ওকে চিনিস না। চেনার দরকারও নেই আমার, আমায় চিনে গেছে ব্যাস। আমি ওকে বুঝিয়ে দেবো। মুখের কথা যদি না বুঝে লাথ মেরে বোঝাবো, ওর বাবাও বুঝবে। এখন খিদে পেয়েছে, লাঞ্চে কি আছে? বিরিয়ানি করেছি। আরে বা, বিরিয়ানি, চল খাই। তুই খা, আমার খিদে নেই। খালি পেটে থাকবি? মিনিস্টারের ফোন হয়ে গেল, এবার আমার প্যান্ট খুলে নেবে ও। স্যার, 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 নমস্কার। ওই সূর্যের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার মায়ের দিব্যি খেয়ে বলছি, আপনি চাইলে আজকেই ওকে মেরে ফেলুন। জন্মের পর থেকে আজ অব্দি একটাই ভুল করে ঠিক কাজ করেছি আমি। ওর বাপকে বাঁচিয়েছিলাম, আর ও আমার জীবনে শনি ডেকে এনেছে। টেনশন কিসের জামাই বাবু? ও ট্রান্সফার করিয়ে দিয়ে ওর জায়গায় আমাদের লোক বসে দিন সাইন হয়ে যাবে। আমি সেটা জানি না, আমাকে শেখাচ্ছিস তুই? 15 দিনের মধ্যে রিটায়ার করবে, আর অন্য কাউকে ওই জায়গায় বসানোটা আমার বা হাতের খেলা। ওই মূর্তি নিজে সম্মান বাঁচাতে চায়, আর ওর ছেলে তাকে বাঁচাতে চায়। এই বাবা ছেলে মিলে আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে। ওই 25 বছরের ছোকরা আমার 25 বছরের রাজনৈতিক অভিজ্ঞতাকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। আজ অব্দি আমাকে একটা প্রজেক্ট ফাইলে সই করানোর জন্য এত কাঠখড় কোনোদিন পোহাতে হয়নি, কিন্তু এবার তো সব সীমাই ছাড়িয়ে গেছে। এবার ওই সৎ মূর্তি ওই অফিসেই, ওই পদেই, ওই চেয়ারে বসেই রিটায়ার করার আগে নিজের হাতেই আমার ওই প্রজেক্ট ফাইল সই করবে। এটা আমার চ্যালেঞ্জ। মা, এই শাড়িটা কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর দেখতে, লেটেস্ট ডিজাইন একদম। খুব খারাপ ডিজাইন। আর একবার শাড়িটা তো তাকিয়ে দেখো, দাম দেখলেই তোমার মাথা খারাপ হয়ে যায়। সত্যি। তুমি চুপ করো, সস্তার কোন একটা শাড়ি দেখাও। আসুন আসুন, আপনিও আসুন। হেই সূর্য আঙ্কেল, নমস্কার শ্বশুর মশাই। তোমার মা। নমস্কার মা। নমস্কার। আমরা শ্বশুর শাশুড়ি কবে হলাম? সব কবে করবো? অ্যাকচুয়ালি বাবা, তুমি চেয়েছিলে ভানুমতি আমাদের বাড়ির বউ হোক। আপনার ছেলে আর আমি একে অপরকে ভালোবাসি। ভালো
তখন কেন বলনি যখন প্রথমে দেখা হয়েছিল? তখনও পর্যন্ত সূর্য আমাকে ভালোবাসতো না বাবা। হ্যাঁ? সূর্য আমাকে এমনি এমনি ভালোবাসেনি, আপনি চেয়েছিলেন তাই বেসেছে। আচ্ছা, আমি ওর প্রশংসা করলাম বলে তুই ওকে ভালোবেসে ফেললি? প্রণাম বাবা, প্রণাম মা। খুব সুখে থাকো মা, এত ভালো বৌমা পেয়ে আমার ভাগ্য তো খুলে যাবে। এক্সকিউজ মি, ও হলো আমার মেয়ে, আর আমি এক্ষুনি জানতে পারলাম যে ও আপনার বাড়ির বউ হয়ে গেছে। এখনো পর্যন্ত আচ্ছা, হব। সেটা কি করে? শ্বশুর মশাই আমার বাবা মা, বাবা আমার শ্বশুর মশাই শাশুড়ি মা, আর ও আমার ওগো। সাধারণত একটা মেয়ের বিয়ের সম্বন্ধ তার বাবা খুঁজে ঠিক করে, কিন্তু ইতিহাসে এই প্রথমবার মেয়ে তার বাবাকে হবু শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করাচ্ছে। তোমার সঙ্গে আলাদা কথা আছে, চলো আমার সঙ্গে। এইসব কি নাটক হচ্ছে? সেদিনই তো বললাম আমার রিমোট আমি নিজেই কন্ট্রোল করছি। বাবা, তুমি বলেছিলে না মানুষের নিজের জন্য বাঁচা উচিত, অন্যের জন্য বাঁচতে আমাকে সূর্য শিখিয়েছে। যখন প্রথমবার ওকে দূর থেকে দেখেছিলাম আমি ওর মতো হতে চেয়েছিলাম, আর যখন কাছ থেকে দেখলাম তখন শুধু ওর সাথেই বাঁচতে চেয়েছি। বাবা, জীবনের উদ্দেশ্য শুধুমাত্র টাকা রোজগার করা নয়, মানুষকে আনন্দ দেওয়া সূর্যর লক্ষ্য। আর তোমার জামাই শুধু সূর্যই হবে, বুঝতে পেরেছো? দ্যাটস ফাইনাল। তুমি কিছু বললে না কেন? কি বলতাম ওকে? ও এমন একটা গুগলি দিল যে আমার মন আর মাথা দুটি একসঙ্গে বোল্ড হয়ে গেল। হয়তো ঠিকই বলেছে, নিজেদের জীবন নিজেদেরই চালানো উচিত। ভালোই তো। আমার জন্য শাড়ি দেখছে, যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নাও বৌমা। এটা দেখো, প্রিয়াঙ্কাকে হ্যাঁ, মানাবে খুব না? সুন্দর লাগবে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা কোথায় গেল? গত 3 মাস ধরে আমি তোমাকে প্রপোজ করে যাচ্ছি, প্লিজ প্রিয়াঙ্কা। দাদা দেখে ফেললে খুব প্রবলেম হবে। প্রিয়াঙ্কা। তোমার বাবাকে, স্যার, তোমার বাবার নাম কি? সো ফ্রেন্ডস, আজকে আমরা আমাদের নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করব। স্যার, আপনার সাথে একটু কথা বলতে চাই। সরি, আমি মিটিং এ রয়েছি। স্যার, এই মিটিংটা কি আপনার ছেলের ভবিষ্যতের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট? আপনার ছেলে একটা মেয়েকে ভালোবাসে, হয়তো আপনি এই ব্যাপারটা জানেন না। কাউকে ভালোবেসে তাকে বিয়ে না করাটা খুবই অন্যায়, বিশেষ করে একটা মেয়ের কাছে। আপনার ছেলের সিদ্ধান্তে রাজি হওয়া বা না হওয়ার আগে আপনাকে বলে রাখি যে মেয়েটির বাবা একজন সাদা মাটা গভর্নমেন্ট এমপ্লয়ি। ওনার ইনকাম শুধুমাত্র ওনার স্যালারিটাই, যেটা কিনা 40,000 টাকা। আপনার ছেলে এখন ইমোশনাল, প্র্যাকটিক্যাল ব্যাপারটাও বুঝতে পারছে না। তাই আমি আপনার কাছে এলাম। যে মেয়েটাকে আপনার ছেলে ভালোবাসে ওই মেয়েটা আর কেউ নয়, আমার বোন। আর যে গভর্নমেন্ট এমপ্লয়ের কথা আমি বলছি তিনি হলেন নারায়ণ মূর্তি, আমার বাবা। আপনার অনেক সম্পত্তি, কিন্তু আমাদের সম্পত্তি আমাদের বাবা। আমাদের ক্ষমা করবেন। সূর্য যদি কাল আমার কাছে না যেত, আমি জানতেই পারতাম না যে প্রিয়াঙ্কা আপনার মেয়ে। থ্যাঙ্কস টু হিম। ভালো শিক্ষা দিয়েছেন আপনি। অর্থ মূল্যবোধকে ছাপিয়ে যেতে পারে না। আজকের পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যেখানে টাকা পয়সার পিছনে দৌড়চ্ছে, সেখানে আপনি আদর্শকেই বেশি গুরুত্ব দিয়েছেন। আমি আপনার কাছে সম্বন্ধ নিয়ে এসেছি। আপনার মেয়েকে আমি আমার ছেলের বউ করতে চাই। আমিও এসব এখনই জানতে পারলাম। এ ব্যাপারে আমায় ভাবার জন্য আর একটু সময় দিন। কোন রকম সিদ্ধান্ত নেবার আগে আমি আমার পরিবার আর আমার মেয়ের সঙ্গে কথা বলে নেব, আর যাই সিদ্ধান্ত হোক নিশ্চয়ই জানাবো আপনাকে। আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। নিজের সামর্থ্যের বাইরে কোনো স্বপ্ন দেখা আদৌ প্র্যাকটিক্যাল নয়, আর তাই এই সম্বন্ধে আমি রাজি নই। তুই হয়তো বেশি টাকা রোজগার করিসনি, কিন্তু অনেক শ্রদ্ধার সম্মান অর্জন করেছিস, যার জন্য আজকে এত বড় একজন বিজনেসম্যান তার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে নিজে তোর বাড়িতে এসেছেন। একজন মানুষের পরিচয় তার সম্পত্তি দিয়ে নয়, বরং তার সততা আর আদর্শ দিয়ে বিচার করা হয়। তোর এই সংস্কার ছেলের বিয়েতে পণ হিসেবে দিস, না হলে তোর সারা জীবনের এই সংঘর্ষের কোনো মূল্যই থাকবে না। তোর কি মত সূর্য? আমাদের কিসে ভালো হবে সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। ঠিক আছে, সবাইয়ের যখন এই সম্বন্ধটা পছন্দ তখন আমিও রাজি। ঠাকুরমশাই, এই ফলের ঝুড়িটা কোথায় রাখবো? নিজের মাথায় রাখিয়ে। আরে পুজো করতে একেবারে চটকে দেবো, বুঝলি? বাড়িতে শুধু পুরুষই পুরুষ দেখতে পাচ্ছি, মহিলা নেই নাকি? চুরির ঝুমঝুম নেই, নুপুরের কোনো ছমছম নেই। এটা কোনো অনুষ্ঠান নাকি? চলো যাও, যাও আগে গিয়ে মহিলাদের ডেকে আনো, যাও। গুরুজি, আপনারা তো নারী মূর্তি দর্শন করা দিচ্ছে। ব্যাপারটা হলো, আগের সপ্তাহে এমএল এর মেয়ের বিয়ে ছিল। ওই মেয়েটার মণ্ডপেই পুরুতের সাথে প্রেম হয়ে যায়। ওই মেয়েটার সাথে বিয়ে করে পুরুতের লাইফ একেবারে সেট। কুষ্টি অনুযায়ী এখন আমারও টাইম ভালো যাচ্ছে। সত্যি কথা বলছেন? আপনারও বাজতে চলেছে বিয়ের সানাই।
আরে তুমি এত নার্ভাস হয়ে পড়ছো ওই কেন? প্রথমবার তো সেই জন্য। আমারও তো প্রথমবার। এটা কি কুষ্টির জন্য কেউ ঠিক করে কাউকে ডাকে নাকি? অন্য কাউকে পাঠাতে পারো নি? যদি অন্য কাউকে পাঠাতাম তাহলে এত হ্যান্ডসাম পুরোহিতকে এত কাছ থেকে কি করে দেখতাম? ঠাকুর মশাই, হ্যাঁ আশীর্বাদটা শুরু করুন। হ্যাঁ, শুরু করছি। আজ আশ্বিন মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে, তার মানে অক্টোবরের 9 তারিখে রোহিণী নক্ষত্রে শ্রী নারায়ণ মূর্তির ছেলে সূর্য নারায়ণের আশীর্বাদ কন্যা ভানুমতির সাথে হবে। দেখলি তুই আমার মন্ত্রপাঠ শুনে সবার কেমন মাথা ঘুরে গেল? হ্যাঁ, আমি ভবিষ্যৎবাণী করছি এই আশীর্বাদ আজই সম্পন্ন হবে। আবার মাথা ঘুরে গেল। ঠাকুর মশাই, আপনি তো ভুল নাম বললেন। কন্যাই তো আমাকে এই নামগুলো দিল। কোন মেয়েটা? ওই যে 6.5 ফুট লম্বা, ফর্সা করে, চিকন কোমর, সুন্দর সুশীলা কন্যা। এই হলো সেই মেয়ে যে নাম বলেছে। কি ভুল বলেছি আমি? ওদের থেকে বেশি লাভ এক্সপেরিয়েন্স আমাদের। যদি ওদের সাথে আমাদেরও বিয়েটা হয়ে যায় তাহলে বিয়ের মণ্ডপ, খাওয়ার খরচা, তার উপরে ঠাকুরমশাইয়ের ফিসটাও একটু কম হয়ে যেত। এবার আমার মাথাটাও ঘুরে গেল। বৌমা বিয়ের খরচটা বাঁচাচ্ছে। তুমি এত চিন্তা করো না মা, তোমাদের দুজনের বিয়েও আমি খুব ধুমধাম করেই দেবো। আমারও ধুমধাম করে করারই ইচ্ছে। কি করছো তুমি? তুমি যদি চাও আমরা এক্ষুনি এই মুহূর্তে বিয়ে করতে পারি, কোনো পুরোহিত বা এনগেজমেন্ট রিং ছাড়াই। সেটা কি করে? এইভাবে। সততার ঢেঁড়া পিটিয়ে বেড়ানো নারায়ণ মূর্তির ওই ঢেঁড়া এবার আমি নিজে বাজাবো। বাই। এই, তুমি বাড়ি অব্দি যাবে না? এই পর্যন্ত নিয়ে এসেছো, যথেষ্ট। হ্যালো, তোমার বোনের হবু পতিদেব মানে হবু বর এই সময় আমার কবজায় আছে। ওকে আমি মাত্র 15 মিনিট বাঁচিয়ে রাখতে পারবো। আমি যা বলছি তাই করো, তা না হলে কপালে দুঃখ আছে। বলো বলো কি করতে হবে? যাও, LIC বিল্ডিং যাও। Your time starts now. হ্যাঁ, আমি পৌঁছে গেছি। 6465 নম্বরের SUV গাড়ি আছে ওখানে, ওটাতে গিয়ে বসে পড়। বসে গেছি। রেলওয়ে স্টেশন যা, দৌড়ো। আমি পৌঁছে গেছি। রাস্তার অন্যদিকে 4192 নম্বরের একটা গাড়ি থাকবে, গিয়ে ওটাতে উঠে পড়। আরে যা না। 7 হিলস হাসপাতালে 6378 নম্বরের একটা গাড়ি তোমার জন্য অপেক্ষা করছে। সময় কিন্তু দৌড়চ্ছে, তুমিও দৌড়ো, যাও। এবার সোজা টাউনে যাবি। পৌঁছে গেছি, তারপর বল। আরে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিস রে তুই। 6699 নম্বরের গাড়ি আছে ওখানে, তাড়াতাড়ি গিয়ে ওই গাড়ির দরজাটা খোল। একটা লোক তোকে একটা ব্যাগ দেবে, ওই ব্যাগটা আমার কাছে নিয়ে আয়, ভগ্নিপতিকে নিয়ে যা। ছেলেকে জীবন্ত দেখতে চাইলে সিআর টাউনে আমার লোকের হাতে 50 কোটি তুলে দাও। পুলিশকে ফোন করলে তুমি 50 কোটি বাঁচিয়ে নিতে পারবে, কিন্তু আমার কথা শুনলে ছেলে প্রাণে বেঁচে যাবে। সিআর টাউনে পৌঁছে গেছি। রাইট সাইডে একটা ইনোভা দাঁড়িয়ে আছে। 50 কোটি আমার লোকের হাতে দিয়ে দাও, তোমার ছেলেকেও তোমার হাতে তুলে দেবে। তোমার ছেলেকে তুমি ওই ইনোভারই টিকিতে পাবে। এই গেল মূর্তি। আপনার ছেলে গজার বন্ধু, ওর অনেকগুলো বেআইনি ব্যবসায় আপনার ছেলে ওর পার্টনার। ও গজার এত কাছের বন্ধু যে ও গজাকে সমস্ত আইডিয়া দিয়েছে যাতে আপনি মিনিস্টারের ফাইলে সই করে দেন।
গজা সত্যিই তোমার বন্ধু? বাবা ওই গজা তোমার বন্ধু কিনা? হ্যাঁ আমার বন্ধু। জীবন্ত অবস্থাতেই মেরে দিলি তুই। জেনে বা না জেনে আমি অনেক বড় ভুল করেছি। আপনি আমাকে যে শাস্তি দিতে চান তা দিতে পারেন, আমি মাথা পেতে নেব। একটা ফ্যামিলি মানে শুধু একজন নয়। নিজেকে দোষী ভাবছেন কেন? নারায়ণ মূর্তির যে গুণ আমাকে এখানে টেনে এনেছিল সেটা এই ক্ষেত্রে দেখতে পেলাম না। এখন আমার মনে হচ্ছে যে আপনি আপনার সন্তানদের সঠিক শিক্ষা দেননি। এই সম্বন্ধটা হতে পারে না। যে সম্পর্ক এখনো তৈরি হয়ে ওঠেনি সেটা ভেঙে ফেলা অনেকটাই সহজ কাজ, কিন্তু নিজের ছেলের সাথে না সম্পর্ক ত্যাগ করতে পারবো, না ওকে এই বাড়িতে থাকতে বলতে পারবো। কোন জন্মের পাপের শাস্তি পাচ্ছি আমি? দাদা শোন না, প্লিজ দাঁড়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া, কি করছিস কি? না বলে তুই কোথায় চলে যাচ্ছিস? বাবার মাথা যেন কোনোদিনও নিচু না হয় সেই জন্য ভগবানের ছবি ওপরে লাগিয়েছিলাম, কিন্তু আজ আমার জন্য ওনার মাথা হেঁট হয়ে গেছে। বাবা সত্যি করে বল তো কি হয়েছিল? এখন সত্যিটা শোনার নয়, বাবার শান্তির প্রয়োজন। দাদা আমার জন্য ওনার মেয়ের বিয়ে ভেঙে গেছে, হয়তো খাবার খেতে চাইবেন না, ওনাকে জোর করে খাইয়ে দিও, নাহলে সুগার লেভেল লো হয়ে যাবে। সূর্য, এসব আমি নিজের ইচ্ছায় করিনি। আমি এ ব্যাপারে কিচ্ছু জানতাম না। আমার প্রবলেমটা প্লিজ বোঝার চেষ্টা করো। এই সমস্ত কিছু ওই মিনিস্টার আমায় জোর করে করিয়েছে। জবে থেকে জ্ঞান হয়েছে বাবাকে সবসময় খুশি দেখেছি, আমার ফিউচার নিয়ে সবসময় চিন্তা করতেন, কিন্তু আজ প্রথমবার ওনার চোখে জল দেখতে পেলাম। প্রথমবার মাথা নিচু করে ওনাকে ক্ষমা চাইতে দেখলাম। শুধু আমার জন্য আজ ওনাকে অসম্মানিত হতে হলো। আরে তুই আজ পর্যন্ত মদ ছুঁয়ে দেখিসনি, আর তুই আজ পর্যন্ত তো বাবার থেকে কোনোদিনও দূরে থাকিনি। প্রবলেম কি ওই মিনিস্টারের? আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম উনি যেন বাবাকে বিরক্ত না করেন, ওনাকে ওয়ার্নিংও দিয়েছিলাম, কিন্তু তাও উনি একটা এত বড় ইস্যু বানিয়ে ফেললেন। 15 দিন, শুধু 15 দিনের ব্যাপার ছিল, বাবা খুশি মনে রিটায়ার হয়ে যেতেন। কেন করলো এরকম? ও তো এমনটাই করবে সূর্য, পাওয়ারের নেশায় ডুবে আছে ও। ওর ইচ্ছে মতো যদি তুমি কাজ না করো ওর ইগোতে হার্ট হয় তখন। বাবার আছে বলে যা ইচ্ছে তাই করবে, যা খুশি করতে পারে ও, কোনো সীমা মানে না ও। এতদিন ধরে এটাই তোকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই শুনলে তো? বুঝে গেছি আমি, আমাকে ওকে পাওয়ার থেকে সরাতেই হবে। এই, এটা বাল্ব জ্বালানোর ইলেকট্রিক পাওয়ার নয় যে সুইচ অফ করলাম আর হয়ে গেল। ও সালা মিনিস্টার, মানুষ নয় নাকি? নাকি ওকে মারলে লাগে না? যে পাওয়ারের জোরে আমাকে আমার বাবার থেকে দূরে করে দিয়েছে, সেই পাওয়ার ওর হাতের মুঠোয় থাক বা ওর গদিতে, সেটা আমি ওর থেকে কেড়ে নেব, ওর ট্রান্সফরমারটাই উড়িয়ে দেব। আমার প্রিয় বন্ধুরা, যে মুহূর্তটার জন্য আপনারা সবাই অপেক্ষা করছিলেন সেটা উপস্থিত। আমাদের পার্টির প্রেসিডেন্ট শ্রী ঘনশ্যাম প্রসাদ এখানে এসে গেছে। আমাদের মিনিস্টার রাজাপ্পা উনাকে স্বাগত জানাচ্ছে। ব্যাস ব্যাপারটা কি জানো রাজাপ্পা? জানি আমায় খুব শ্রদ্ধা করো, কিন্তু এটা আলাদাও বলা যেতে পারতো, তাই না? এত বড় ফাংশন কেন? প্রেসিডেন্ট মহাশয়, পার্টিতে আপনার ক্ষমতা কতখানি সেটা সবাই জানে, কিন্তু আমার এলাকায় আমার ক্ষমতা আপনার চেয়েও কোনো অংশে কম নয়। আমি হলাম এখানকার কিং মেকার। আমার একটা ইশারায় এখানে লোক মরতে এবং মারতে তৈরি হয়ে যায়। চলুন চলো। এখন সেই মহান মানুষ
যিনি আমাদের নেতা রাজাপ্পাকে দিশা দেখিয়েছিলেন, শ্রী ঘনশ্যাম প্রসাদকে সম্বর্ধনা দেব। একটা সময় ছিল যখন ইনি রেল স্টেশনে ভিক্ষা করতেন। এই লোকটা কোন সময়ের কথা বলছে? যখন আমি রেলওয়ে স্টেশনে ভিক্ষে করে বেড়াতাম। আরে একে বলো মুখটা বন্ধ রাখতে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এই সম্বর্ধনা গ্রহণ করার আগে আমি আবার ফ্যানেদের সামনে একটা এমন অ্যানাউন্সমেন্ট করতে চাই যেটা শুনে সবাই আনন্দে নাচতে থাকবে। শুনুন, পার্টি আপনাদের সকলের প্রিয় রাজাপ্পাকে এই স্টেটের হোম মিনিস্টার বানাচ্ছে। কি বললি? হোম মিনিস্টার? আরে এক্ষুনি তো বললাম, আবার কেন জিজ্ঞেস করতে? গাধাটা কে রে ভাই? আমাদের রাজাপ্পাকে হোম মিনিস্টার করবি? ধরবে নাকি? এটা করছোটা কি তোমরা? কারে কি কম শোনো? স্টেজে উঠছো কেন তোমরা? আরে হ্যাঁ ভাই, বাড়িতে তো আর বাসন মাজাচ্ছি না, হোম মিনিস্টার বানাচ্ছি। আরে সিএম কি করে বানাবো? আরে কি করছো কি? ফ্যানরাই তো আপনার শক্তি, ওরা যা করছে করতে দিন। আরে স্টেজে তো আমি বললাম ওকে হোম মিনিস্টার বানাবো। হোম মিনিস্টার সিএম সিএম বানানো কি অত সোজা নাকি? আরে বোঝার চেষ্টা করো। ছাড়ো আমাকে। আরে দাঁড়ান স্যার, আমি এখানকার কিং মেকার স্যার, যা খুশি করতে পারি। তোকে যদি এই বিলের পর থেকে সরাতে না পারি তাহলে আমি এক বাপের বেটাই নই। দেখে নিচ্ছি। আবার হাতটাই ভেঙে দিয়েছে। দেখো ফোনটা কেটো না, প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে আমাকে একবার কথা বলিয়ে দাও প্লিজ। স্যার, রাজাপ্পার ফোন। স্যার, প্রেসিডেন্ট স্যার এখন খুব রেগে আছেন, এখন কথা বলতে পারবেন না। হ্যালো হ্যালো, কেটে দিল। পার্টি প্রেসিডেন্টকে আমার শত্রু বানিয়ে দিল। এই জীবনে আমার আর গৃহমন্ত্রী হওয়া হলো না। স্যার, এটা নিশ্চয়ই না না না, বিরোধীদের কেউ নয়, অন্য কেউ আছে, অন্য কেউ। কে কি হলো স্যার? এটা ওর কাজ নয় তো? মিনিস্টারের পোস্ট, হারামের কামাই, আগে পিছে ঘোরা গুন্ডা, লালবাতির গাড়ি চড়তে পারছিস না বলে কষ্ট হচ্ছে তোর? তাহলে একবার ভেবে দেখ আমার বাবার থেকে আলাদা হয়ে আমার কতটা কষ্ট হচ্ছে। এই, আমার বাবাকে দিয়ে তোর প্রজেক্টের ফাইলে সাইন করানো তোর একমাত্র স্বপ্ন, তাই না? কিন্তু 15 দিনের মধ্যে আমার বাবার রিটায়ারমেন্টের আগে তুই নিজের রেজিগনেশন লেটারে সাইন করবি, এটা আমার স্বপ্ন, আর এটাই হবে। এই মধ্যবিত্ত, আমার সামনে তোর কি ক্ষমতা রে? হ্যাঁ, আমি মধ্যবিত্ত। একজন বিজনেসম্যান টাকার জন্য মাথা নোয়াবে, একজন পলিটিশিয়ান পাওয়ারের জন্য মাথা নোয়াবে, একজন যোদ্ধা শক্তিশালী শত্রুর সামনে মাথা নোয়াবে, কিন্তু একজন মধ্যবিত্ত মানুষের মাথার পোকা নড়ে উঠলে না, সে মাথাও নোয়ায় না, শত্রুকে মাফও করে না। তোকে এমন মারবো না যে তুই পরের জন্মেও তার ব্যথা টের পাবি। কি ডায়লগ দিলি রে? কাকে হুল দিচ্ছিস তুই? কাকে হুল দিচ্ছিস? রাজাপ্পাকে? আমি হলাম 5 বার ভোটে জেতা এমএলএ শিবলিঙ্গম রাজাপ্পা। আরে কারোর খেল খতম করার জন্য আমার মুখের কথাই যথেষ্ট। রাজনীতিতে আমি সমাজ সেবা করব বলে আসিনি। আমি যদি একবার তোদের দুজনকে নিশানা করে নিই না, তো ফালতু ফালতু পৃথিবী থেকে মুছে যাবে। নিশানা করে নে, নিশানা। নিজের 25 বছরের এক্সপিরিয়েন্স আমার বিরুদ্ধে ব্যবহার করে নে। যতক্ষণ তোর এই সাহস, তোর কথার এই তেজ আর তোর পাওয়ারের অহংকার শেষ না করে দিচ্ছি আমি, ততক্ষণ শান্ত হয়ে বসবো না। যদি আমি খুশি থাকি তাহলেই তুই খুশি থাকবি। আর সূর্য এখন খুশি নয়। তুই গ্রেনেডের পিন খুলে নিয়েছিস, আর সেটা তুই নিজের পায়ের উপর ফেলেছিস। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সাবাস সাবাস সাবাস! আমি তোকে যত বাঁচার সুযোগ করে দিচ্ছি, তুই তত বেশি করে আমার ইগোকে হার্ট করছিস। হ্যাঁ, এবার দেখ ওই ফাইলে তোর বাবাই সই করবে। না, হবে না। এটা আমার চ্যালেঞ্জ। নিজের রেজিগনেশন লেটার টাইপ করে রাখিস। ও বেরিয়ে পড়েছে।
এখন আমি প্রচন্ড দুশ্চিন্তায় আছি। ভেতরে শান্তি মৃত্যুর সঙ্গে লড়াই করছে। নতুন কোনো কষ্ট পেলে আমি এক্ষুনি মরে যাব। ওকে চলে যেতে বলো। আপনাদের মধ্যে নারায়ণ মূর্তি কে আছেন? আমি ডাক্তারবাবু। পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। দেখুন ব্রেনে ব্লাড ক্লট আছে। 5 ঘন্টার মধ্যে অপারেশন করাটা খুব জরুরি। এই ওষুধগুলো একটু তাড়াতাড়ি আনছি এক্ষুনি। কেমন লাগলো রাজাপ্পার প্রথম চাল? ওই দিন কি ডায়লগ মেরেছিলি রে তুই? যে তোর কাছে পয়সা দিয়ে কেনা চাকর আছে আর আমার কাছে বাবার ভালোবাসা আছে, তাই না? ওইদিকে দেখ, অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে লোকটা। এই আমি যদি বিল্ডিংটা বানাই আর ওখানে যদি মল খুলি, তাহলে নাকি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর বহু মানুষ মারা যাবে, সেই জন্যই আমার কাগজে সই করেনি না। কিন্তু কি হলো, তোমার পরিবার বরবাদ হয়ে গেল, মেয়ের বিয়ে ভেঙে গেল, বাবা ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর এখন বউ মৃত্যু শয্যায়। নারায়ণ মূর্তি বেচারা একদম একা। ডাক্তাররা বলেছে বউ বাঁচবে না যদি আগামী 5 ঘন্টার মধ্যে অপারেশন না হয়। তো 5 ঘন্টা, এখনো 5টা কাজ বাকি আছে। তোমার বাবার মাথায় এখনো ওই সততার পোকাটা নেচে বেড়াচ্ছে। 1 ঘন্টা পরেও ভাববে যে এখনো অপারেশন শুরু হলো না কেন। আরে বাপরে, বুকের ধুকপুকানি আরো বেড়ে যাবে। তারপর শুরু হবে 2য় ঘন্টা। ওর চিন্তা হতে শুরু করবে যে ওর বউকে নিয়ে কেউ ভাবছে না কেন। আমি কিছু জানি না। এরপর 3য় ঘন্টায় ভয়, কষ্ট, চোখের জল সব গিয়ে একসঙ্গে হার্টের উপর চাপ ওকে মৃত্যুর আরো কাছে নিয়ে যাবে। শেষ ঘন্টায় এসে ওর শরীর ঠান্ডা হয়ে আসবে। একজন মন্ত্রীর সঙ্গে শত্রুতা করার জন্য ওর তখন আফসোস হতে শুরু করবে। শোকে পাগল হয়ে যাবে মূর্তি। তখন ওর সততা হার মানতে বাধ্য হবে। বউয়ের জীবন বাঁচানোর জন্য ও আমার কাগজে সই করে দেবে। কেমন লাগলো তোর? আমার এই ডায়লগগুলো তুই মনে রাখিস। ডাক্তারবাবু, সার্জারির আর মাত্র 1 ঘন্টা বাকি রয়েছে, কিন্তু কারোর তো কোনো হেলদোলি নেই। প্লিজ বাঁচিয়ে দিন ওকে। আমরা পেশেন্টের বিপি কে তো কন্ট্রোল করে নিয়েছি, ওনার সুগারটাও কন্ট্রোলে আছে, কিন্তু অপারেশন করা যাবে না। ডক্টর, শুধু আমরাই নয়, কোনো হাসপাতালে এই কেসটা নেবে না। কিন্তু কেন? কারণ পেপারগুলো এখনো সই হয়নি। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন যদি অপারেশনটা না হয় ওনাকে বাঁচানো যাবে না। এর মধ্যে 4 ঘন্টা কিন্তু কেটে গেছে। দেখুন, পেশেন্টকে বাঁচানো আমাদের ধর্ম, কিন্তু আমার পরিবারকে কে বাঁচাবে? আর মাত্র 1 ঘন্টা সময় আছে, হয় সিগনেচার নয় ওয়াইফ। এসব কি হচ্ছে? সারা জীবনের সততার এত বড় শাস্তি, সেটা আমার স্ত্রীকে কেন ভুগতে হচ্ছে? আমার সাথে আমার সব কষ্ট ও হাসি মুখে ভাগ করে নিয়েছে, সবকিছুতেই খুশি। কঠিন সময়েও আমার পাশে থেকেছে। সারা জীবন ধরে কষ্ট করা সত্ত্বেও মুখ থেকে একটা শব্দ পর্যন্ত করেনি, আর আজ আমার জন্য ওর এই অবস্থা। আমার সঙ্গে জীবনের 30টা বছর কাটিয়েছে। আমার সততার কোনো দাম নেই যদি ও আমার সঙ্গে না থাকে। হেরে গেছি আমি সাইন করে দেব। হ্যালো স্যার, আমি নারায়ণ মূর্তি। হ্যাঁ, হেরে গেছি আমি সাইন করে দেব স্যার। আমি খুব খুশি স্যার। আমার 25 বছরের রাজনৈতিক জীবনে আমি এত খুশি কোনোদিন হইনি। আমি একদম সত্যি বলছি স্যার। আমি আপনাকে শ্রদ্ধা করি স্যার। আমি আপনাকে আমার নিজের গাড়ি পাঠাচ্ছি স্যার। আমার লোক আপনাকে সসম্মানে আমার কাছে নিয়ে আসবে। অপেক্ষা করছি স্যার।
রানিং নিউজটা বন্ধ করো, ব্রেকিং নিউজ আছে। ব্রেকিং নিউজ, বিশাখাপত্তনমে সিটি প্ল্যানার নারায়ণ মূর্তিকে কিডন্যাপ করা হয়েছে। মিনিস্টার রাজাপ্পার মলের প্ল্যানকে অ্যাপ্রুভ করেননি অফিসার নারায়ণ মূর্তি। লোকে সন্দেহ করছে এই কিডন্যাপিং এর পেছনে ক্যাবিনেট মিনিস্টার রাজাপ্পার হাত আছে অফিসার মূর্তির কিডন্যাপিং এ। আরে আমি কেন কিডন্যাপ করতে যাব? নারায়ণ মূর্তিকে যে গাড়ি করে কিডন্যাপ করা হয়েছিল সিসিটিভি ক্যামেরায় তা ধরা পড়েছে। শহরে লাগানো বিভিন্ন সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যে গাড়িটি এলআইসি বিল্ডিং ক্রস করেছে। যে রাজাপ্পাকে আমি ফাঁসাতে চেয়েছিলাম সে আজ নিজেই ক্যামেরার জালে ফেসে গেছে। এবার জমবে মজা। 6666 নম্বরের গাড়িটা ডাউন সিগন্যাল খুব তাড়াতাড়ি ক্রস করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে জানা যাচ্ছে যে ওই গাড়িটি সোজা মিনিস্টার রাজাপ্পার বাড়িতে গিয়ে পৌঁছেছে। আরে গাড়ি এখানে, তো মূর্তি কোথায় গেল? কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে? হতেই পারে যে সবকিছুর পেছনে সূর্যই রয়েছে। ওই নিজের বাবাকে কিডন্যাপ করেছে। আমি তো আগেই বলেছিলাম ওই বাইকারটা হাইপার, আপনি শুনলেন না? দেখো আমার লোক হয়ে তুই ওর কোনো কীর্তন করছিস। ভাব ওর বাবাকে কোথায় লুকিয়ে রাখতে পারে। ব্রেকিং নিউজ, মিনিস্টার রাজাপ্পা হসপিটালকে অর্ডার দিয়েছেন যাতে অফিসার নারায়ণ মূর্তির স্ত্রীর চিকিৎসা না করা হয়। এই মুহূর্তে তিনি আইসিইউতে ভর্তি আছেন। জামাই বাবু, নারায়ণ মূর্তিকে পরে খুঁজো। জেলে যেতে না চাইলে আগে ডাক্তারের কাছে যাও, মূর্তির বউকে বাঁচাও। স্যার আপনি কি নারায়ণ মূর্তিকে কিডন্যাপ আরে করেছেন? না না না, এই কাজ আমি করিনি। ওনাকে কোথায় লুকিয়েছেন? আরে কিডন্যাপই করিনি তো লোকাবো কোথায়? মিসেস মূর্তির অপারেশন করতে আপনি বারণ করেছেন। দেখো তুমি, দেখো মানবিকতার খাতিরে আমি নিজে ওনার স্ত্রীকে বাঁচানোর জন্য এখানে এসেছি। আমাকে ভেতরে যেতে দাও। এই শোনো ডাক্তার, কিচ্ছু না ভেবে এক্ষুনি নারায়ণ মূর্তির বউয়ের অপারেশন করো, তাড়াতাড়ি এক্ষুনি। কিন্তু উনি তো খুব ক্রিটিক্যাল। আরে ক্রিটিক্যালে নিকুচি করেছে। এখানে আমার ভয়ের চোটে ধুতি খুলে যাচ্ছে, আর তুই তাড়াতাড়ি ওর অপারেশন শুরু কর, না হলে তোর পরিবার আজ শেষ। আমি চেষ্টা করছি স্যার। এই চেষ্টা নয়, সুস্থ করতেই হবে। তাড়াতাড়ি ওকে সুস্থ করে দে। মিসেস মূর্তির রিলেটিভ কি আছেন? আমি এই ওষুধ এক্ষুনি। আমাকে দাও। আরে তুই চুপ কর, আমি নিজে যাবো। আরে আমি থাকতে তোমার এত দৌড়ঝাঁপ করার কি প্রয়োজন? হ্যাঁ দিয়ে দিন। আরে এত ওজন তুলতে যেও না, ডাক্তার বারণ করেছেন। অপারেশনের আগে মনে হচ্ছে এই পটল তুলবে। মিস্টার রাজাপ্পা, শি ইজ কি শি ইজ সেফ। বেঁচে গেল। আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছিল কিছুক্ষণ পর আমাকেই হাসপাতালে ভর্তি হতে। এই তুই তোর বাবাকে কিডন্যাপ করেছিস তো? একদম ঠিক ভেবেছিস। এটা হলো মধ্যবিত্ত মানুষের মার। বাবা রিটায়ার করতে আর 5 দিন বাকি আছে। 5 নম্বর দিন মানে আজ তুই আমাকে মারার জন্য ছটপট করছিস, কিন্তু একদিন পরে মানে 4 নম্বর দিন নিজের পজিশন বাঁচানোর জন্য ছটপট করবি। 3 নম্বর দিন পাগল কুকুরের মতন আমার বাবাকে খুঁজে বেড়াবি। ডে নাম্বার 2 আমি সূর্যর পিছনে কেন লাগলাম এটা ভেবেই তুই দেয়ালে নিজের মাথা ঢুকবি। শেষ দিন তোর কাছে করার মতন একটা কাজই পড়ে থাকবে। আমার বাবার রিটায়ারমেন্ট পেপারে সাইন করার ঠিক কিছুক্ষণ আগে তুই নিজের রেজিগনেশন লেটারে সাইন করবি। সাইন করবি, তুই নোট করে নে। এটাই হলো নেক্সট 5 দিনের তোর শিডিউল। স্যার আমার মায়ের জীবন বাঁচানোর জন্য থ্যাঙ্কস, কিন্তু এবার আমার বাবাকেও ছেড়ে দিন প্লিজ স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার আমার বাবাকে ছেড়ে দিন স্যার। স্যার 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 আমার বাবাকে ছেড়ে দিন স্যার। ছেড়ে দিন স্যার আমার আমি ব্যাপারে কিচ্ছু জানি না, আমাকে কিচ্ছু জানি না, আমি সত্যি কিছু করিনি। আমাকে ছেড়ে দিন, যেতে দিন। জামাই বাবু এদের শরীরটা বলে দিন। তুই আমার লোক নাকি সাংবাদিক? গাড়ি তো আমি আসছি। প্লিজ স্যার, প্লিজ স্যার, স্যার আমার বাবাকে ছেড়ে দিন স্যার। স্যার আমার বাবাকে ছেড়ে দিন স্যার। দেখুন কিভাবে একজন ছেলে তার বাবাকে বাঁচানোর জন্য মিনিস্টারের হাতে পায়ে ধরছে। স্যার মিনিস্টারি কি আপনার বাবাকে কিডন্যাপ করেছে? মানে আপনাদের বিশ্বাস হচ্ছে না? যদিও কিডন্যাপ নাই করে থাকতো তাহলে আমার মাকে বাঁচাতে হসপিটালে কেন আসতো? তাহলে আপনি বলতে চাইছেন মিনিস্টার হসপিটালে এসে আপনার মাকে বাঁচাচ্ছেন, সেটা কোনো চাল? আমার বলায় কিছু আসবে যাবে না। মিডিয়ার অনেক ক্ষমতা, আপনারা আমাকে সাহায্য করুন। পেপার, টিভি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার সব জায়গায় প্রশ্ন করুন। যেটা দেখলেন সেটা লিখুন, যেটা শুনলেন সেটা লিখুন, যেটা অনুভব করছেন সেটা লিখুন। শুধু আমার বাবাকে, শুধু আমার বাবার জীবনটা বাঁচিয়ে দিন প্লিজ। আমি তো সই করতে রাজি হয়ে গেছিলাম, তাহলে আমাকে এইভাবে কেন তুলে আনলে? আমি এক্ষুনি মিনিস্টারের সঙ্গে কথা বলবো। আপনাকে এখানে ওই মিনিস্টার নিয়ে আসেনি স্যার, আপনার ছেলে নিয়ে এসছে। তাহলে তো এখানে আর এক মুহূর্তও থাকবো না। আপনি কোথাও যাবেন না। তুমি আমার মনের অবস্থাটা বুঝতে পারছো? ওদিকে আমার স্ত্রীর কি অবস্থা হচ্ছে, তুমি কি বুঝবে সেটা?
বন্ধুত্বের মানে তুমি কি বুঝবে? বাবা ছেলের সম্পর্ক নষ্ট করে দিয়েছো। তোমার মতো গুন্ডারা কি বুঝবে সম্পর্কের গুরুত্ব? আমি বুঝতে পারি স্যার, ও বুঝতে পারে। ও মনে ভীষণ আঘাত পেয়েছে স্যার, যখন আপনি আপনার মন থেকে ওকে বের করে দিয়েছেন। অন্যের ভুলের শাস্তি ওকে দিয়েছেন আর ওকে দূরে করে দিয়েছেন, কাঁদিয়েছেন আপনি। ও ভয়ে পেত আপনি একা থাকলে হয়তো বিপদে পড়তে পারেন, তাই দূরে থেকেও আপনাকে বাঁচাবার চেষ্টা করেছে। একমাত্র সূর্য জানে সম্পর্কের আসল মানে। আপনি তো পেপার সাইন করতে রাজি হয়ে গেছিলেন, কিন্তু সূর্য চাইছিল না আপনার নিজের চোখে আপনি ছোট হয়ে যান, তাই নিজের জীবন বিপন্ন করেও ঢাল হয়ে আপনার সামনে দাঁড়িয়ে গেছে। ওই মিনিস্টার আপনার স্ত্রীর অপারেশন হতে দেয়নি, কিন্তু সূর্যকে এমন চাপ দেয় যে ও বাধ্য হয় ডাক্তারদের ইনস্ট্রাকশন দিতে যাতে আপনার স্ত্রীর অপারেশন হয়। এই হচ্ছে আপনার প্রতি ওর ভালোবাসা। আপনার মতন বাবা ও পেয়েছে বলে ও নিজেকে লাকি মনে করে, কিন্তু আমি বলছি আপনি লাকি যে ওর মতন একটা ছেলে পেয়েছেন। একের পর এক অন্যায় করেছে শুধু আপনার জন্য। কে পায় স্যার এমন সন্তান, কে পায়? এই দেখুন, ডাক্তারদের কথা অনুযায়ী মিসেস মূর্তির শরীর আগে থেকে অনেক ভালো রয়েছে। সরকারি অফিসাররা মিসেস মূর্তির শারীরিক অবস্থা নিয়ে খুবই চিন্তিত। শোনো, আমি ঠিক আছি। আমি ভেবেছিলাম তোমাকে আর কোনোদিন দেখতে পাবো না। সূর্য মা, বাবা ডাক্তার মাকে কথা বলতে বারণ করেছেন। তোর দাদাকে ফোনটা দে। বাবা, তুই মুখ ফুটে সত্যি কথাটা আমায় কেন বলিসনি? বাবা মা মনের কথা বুঝতে পারে, ওনাদের কিছু বলার প্রয়োজন হয় না। সূর্য, আমরা সব মিডিল ক্লাস লোক, আর ওই মিনিস্টার অনেক ক্ষমতাশালী। আমি মিডিল ক্লাস হাই ক্লাসে বিশ্বাস করি না বাবা। শুধু দুটো ক্লাস হয়, যারা ভুল করে আর যারা ঠিক করে। 30 বছর ধরে সৎ পথে যে সম্মান তুমি অর্জন করেছো, তাতে ওই মিনিস্টার কিছুতেই দাগ লাগাতে পারবে না। ওকে এটা আমি করতে দেব না। শুধুমাত্র 5টা দিনের সময় দাও আমাকে, সব ঠিক করে দেবো। বাবা জীবন, তুমি তো একেবারে সারা শহরের হিরো হয়ে গেছো হে। টিভিতে, ফেসবুকে, সব জায়গায় শুধু তুমি আর তুমি। বাবার অপহরণ হওয়া সত্ত্বেও বিচক্ষণতার সঙ্গে নিজের মায়ের জীবন বাঁচিয়েছো। এইরকম জামাই তুমি হাজার খুঁজলেও পাবো না। আমার জামাই সুপার, কি বলিস মা? বাবা সুপার নয়, হাইপার। আমি ভেবেছিলাম বাবা জীবন হাইপার, কিন্তু এ তো দেখছি। প্রেসিডেন্ট সাহেব, আপনার হাত ভাঙার ঘটনায় আমার কোনো হাত ছিল না স্যার। হাত ভাঙার ব্যাপারে না হয় অন্য কোনো সময় কথা বলে নেব। এবার বলো, কিডন্যাপিং এ তোমার রোল? স্যার স্যার, এটা তো আমার কোনো ভূমিকা নেই স্যার। ফালতু কথা বলো না। তুমি ঠিক সেই ড্রাইভারের মতো কথা বলছো যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বলে গাড়ি নিজে নিজেই চলছিল। তাহলে কি ভূতে গাড়ি চালাচ্ছিল? আমার পুরো বিশ্বাস এই কাজটাও তোমার ফ্যানেরাই করেছে। স্যার, আমার কথাটা তো একটু শুনুন স্যার। রাজাপ্পা, নারায়ণ মূর্তিকে ছেড়ে দাও। আমি তোমায় 2 দিন সময় দিলাম। যদি সিএম এর কানে যায় না কথাটা, তাহলে হোম মিনিস্টার নয়, পিয়ন বানিয়ে ছাড়বে তোমার। স্যার দেখুন, অনেক কথা শুনেছি। যে ফ্যানেদের কোলে বসে তুমি দোল খাচ্ছ না, তাদের বলে দাও যেন নারায়ণ মূর্তিকে ছেড়ে দেয়। চলে যাও। চলো জামাই বাবু। স্যার, আপনার মনে হয় উনি কিডন্যাপ করেছেন? কিডন্যাপার কিনা বলতে পারবো না, কিন্তু হাতটা তো ওর জন্যই ভেঙেছে। নারায়ণ মূর্তিকে ওই কিডন্যাপ করেছে। আমি এই কথাটাই রটাবো। নারায়ণ মূর্তিকে কিডন্যাপ করে আপনি খুব খারাপ কাজ করেছেন স্যার। আপনি সরকারি অফিসারের গায়ে হাত তুলেছেন, সেটা জঘন্য অপরাধ। আচ্ছা, আমার এটো খেয়ে বেঁচে থাকা কুকুর আজ আমার উপরে ঘেউ ঘেউ করছিস তুই? নিজের সত্যিটা ভুলে গেলি? খুব বল বেড়েছিস। আজকে একজন অফিসারের আসল পাওয়ার তোকে দেখেই ছাড়বো। ইয়েস, আমি তোমার কাছ থেকে টাকা খেয়েছি, অসহায় মানুষদের থেকে ঘুষও নিয়েছি, কিন্তু সেদিন নারায়ণ মূর্তির সঙ্গে দেখা হওয়ার পর জীবনে একদিন অন্তত ওর মতো হতে চেয়েছিলাম। আর আজ সেই দিন এসে গেছে। যতদিন বাঁচবো নারায়ণ মূর্তির মতো বাঁচবো, মাথা উঁচু করে বাঁচবো। পেন ডাউন। ব্রেকিং নিউজ, মিনিস্টার রাজাপ্পা চিফ অফিসার উদয়কে থাপ্পড় মারায় অফিসার উদয় পেন ডাউন আন্দোলন শুরু করে দিয়েছেন। একটাই তো থাপ্পড় মেরেছিলাম, এতগুলো কি করে হলো? সমস্ত সরকারি দপ্তর বন্ধ রয়েছে। রোডওয়েজ চাক্কা বন্ধ ঘোষণা করেছে। শহরে কারফিউর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এসব কি হচ্ছে আমার রাজ্যে? সবাই মিলে একটা লোককেই সমর্থন করছে। যদি সব সরকারি কর্মচারী কাজকর্ম বন্ধ করে দেন, তাহলে রাজ্যের অনেক বড় আর্থিক ক্ষতি হয়ে যাবে। এটা তো আপনিও জানেন। আমি আপনাকে সব অনুপস্থিত কর্মচারীদের একটা করে ওয়ার্নিং নোটিশ পাঠাতে বলেছিলাম, সেটা কি পাঠিয়েছেন? আমি তো পাঠিয়েছিলাম স্যার, কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি ওতে সাইন করেননি, তার কারণ উনিও পেন ডাউন করেছেন।
কোনো এমপ্লয়ি আমাদের সঙ্গে সহমত নন। তাতে কি হয়েছে? আপনার কি মনে হয় আমরা চুপ থাকবো? আমি মুখ্যমন্ত্রী, জনতার কোন রকম অসুবিধা হলে মোটেই সেটা চুপ করে সহ্য করব না। কয়েকদিনের জন্য প্রত্যেকটা সরকারি দপ্তরে টেম্পোরারি স্টাফ নিয়োগ করে দিন। অনুপস্থিত সব কর্মীদের বিরুদ্ধে এসমা অ্যাক্ট প্রয়োগ করুন। এসমা? একটু দাঁড়ান স্যার, এটা শুধু একজনের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই নয় স্যার, বরং সেই ভ্যালুগুলোকে বাঁচানোর চেষ্টা যেগুলোকে আমাদের সিস্টেম ভুলে গেছে। এরকম প্রথমবার হয়েছে যেখানে আমাদের স্টেটের হাজার হাজার এমপ্লয়ি কোনো একটা বিষয়কে কেন্দ্র করে একসঙ্গে পেন ডাউন করেছে। সত্যিটা হলো এর মধ্যে অনেকে তো অফিসার নারায়ণ মূর্তিকে চেনেও না। স্যার, মানছি যে এই স্ট্রাইকের জন্য আমাদের স্টেটের সাধারণ নাগরিকদের অল্প সময়ের জন্য অসুবিধা হবে, কিন্তু ফিউচার জেনারেশনের জন্য এই পদক্ষেপ ভবিষ্যতে উন্নতি আর ক্রান্তির দরজা খুলে দেবে। সততা আর নিষ্ঠা এই শব্দগুলো শুধু নেতাদের ভাষণেই নয়, সাধারণ মানুষের জীবনেও প্রতিফলিত হবে। এবার সিদ্ধান্তটা আপনার হাতে স্যার। আজ সিএম পেন ডাউন করে সরকারি কর্মচারীদের নিজের সমর্থন জানিয়েছে। ও এই লোকগুলো মুখ্যমন্ত্রীর মাথাটাও খেয়ে নিয়েছে আর আমাকে ওরা সত্যি করে দিয়েছে। দাদা ভিড় একদম পাগল হয়ে আছে। প্রথমে গেট ভাঙবে, তারপর আপনাকে। ও একদিকে মুখ্যমন্ত্রী আর অন্যদিকে জনতা। ধলাই খাওয়ার জন্য বসে থাকবে? পালিয়ে যাওয়াই ভালো। সুরত করে কেটে পড়ি। আমি ধরে ফেলেছি, দাদুদা তুমি ধরবে। আরে আরে গেল কোথায়? কোন দিকে যে গেল? আমি তো কিছু খাওয়ার জন্য অর্ডার দিইনি, তাহলে এখন কে এলো বে? গজা আছে বাড়িতে। আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি ভাইকে ডাকছি। আরে স্যার, আপনি এত রাতে কষ্ট কেন করলেন? একটা ফোন করলেই আমি চলে আসতাম। আরে আমার জীবনে খারাপ সময় ঘনিয়ে এসেছে। আরে ওই সূর্য নিজের বাবাকে লুকিয়ে কোথায় রাখতে পারে? মলটা তো আমার নিঃশ্বাস নেওয়া মুশকিল করে দিয়েছে। কলুর বলদ বানিয়ে ছাড়লো আমায়। ফাদার স্যার, আই মিন ফাদার ইন ল। আরে বাবা না বউয়ের বাবা কিছু আমার বউয়ের ফাদার মানে আমার ফাদার ইন লই তো হয় স্যার, তাই না? নিজের নাতনির সঙ্গে লুকোচুরি খেলছে স্যার। ওহ কি ভাগ্যবান উনি। এখানে আমি গামছা দিয়ে নিজের মুখ লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আরে ভাই, খিদের চোটে পেটের ভেতর নাড়িবুড়ি সব হজম হয়ে গেছে। গত 24 ঘন্টা কিচ্ছু খাইনি আমি। মুখ্যমন্ত্রী আমার উপর চটে গেছেন। আমার মন্ত্রীর পদটা থাকবে কি থাকবে না সেটাও আমি বুঝতে পারছি না। একটা পাগলা কুকুরের মতন শহরের অলিতে গলিতে ওই মূর্তিকে খুঁজে বেড়াচ্ছি। আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল যে ওই সূর্যের সঙ্গে পাঙ্গা নিয়েছিলাম। ওহো বাবা রে। আমি সূর্যর পিছনে কেন লাগলাম এটা ভেবেই তুই দেয়ালে নিজের মাথা ঢুকবি। সত্য বচন। স্যার স্যার প্লিজ। দেওয়াল কাঁচা আছে স্যার, ভেঙে যাবে। খাওয়ার জন্য কিছু দিয়ে দে আমায়। দেখুন মিস্টার নারায়ণ মূর্তিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। অ্যাজ এ কমিশনার আপনি কি অ্যাকশন? অ্যাকচুয়ালি স্যার, কোনো অজুহাত শুনতে চাই না। স্যার, নারায়ণ মূর্তির ছেলে এসেছে। নমস্কার। আমরা তোমার বাবাকে যেভাবেই হোক খুব দ্রুত খুঁজে বার করব, তুমি চিন্তা করো না বাবা। আমি আমার বাবার চিন্তা করছি না স্যার, কারণ উনি আমার কাছেই আছেন। সরি স্যার, যদি ওনাকে আমি ওদের হাত থেকে না বাঁচাতে পারতাম তাহলে সেটা একটা ছেলের হার হতো। আমি অসহায় ছিলাম। আমি ভেবেছিলাম এই লড়াইয়ে আমি একা, কিন্তু এত লোকের সাপোর্ট পাবো আমি কখনোই ভাবিনি। যখন জানলাম আপনিও সাপোর্ট করছেন তখন আর সত্যিটা না বলে থাকতে পারলাম না। সেই জন্য এখানে চলে এলাম আপনাকে সত্যিটা বলতে। যেটা করেছো সেটা ইল্লিগাল, কিন্তু সেটা ভুল নয়। এই অফিসাররা 100 টাকা থেকে শুরু করে লাখ বা কোটি টাকার বিনিময়ে নিজেদের সম্মান বিকতে একবারও ভাবে না। আজ তোমারই জন্য একজন সরকারি কর্মচারীর সইয়ের মূল্য ঠিক কতখানি সেটা সবাই বুঝতে পারছেন। সূর্য, প্লিজ আজকের পর থেকে যখনই আমি কোনো সরকারি ফাইলে সাইন করব না, তোমার বাবার কথা আমার মনে পড়বে। যে মিথ্যেটা মানুষের চিন্তা ভাবনা পাল্টেছে, আজ সেটাকেই সত্যি করে দাও। তাই তোমার নিজের যা ঠিক মনে হয় তুমি সেটাই করো সূর্য। আমি সব সময় তোমার পাশে আছি। কি ভাবছিস তুই? এবার ওই মিনিস্টারকে শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। বাবাকে নিয়ে যাওয়ার সময় ওকে হাতে নাতে ধরানোটা খুবই দরকার। গজাকে ফোন করি, দে ফোন। হ্যালো গজা। হ্যালো গজা, নিজের বন্ধুর কথা মনে পড়ছিল। গজার ব্যান্ড বাজতে চলেছে। বন্দুকের নিশানা রেখেছি ওকে, তোর পেয়ারের বন্ধুকে আর তোর নিষ্ঠাবান বাবাকেও।
হয়তো এটাই ভাবছিস যে আমি কি করে জানলাম যে তোর বাবা গজার বাড়িতে আছে। কাল রাতে জানতে পেরেছি। এই মধ্যবিত্ত, আমি তোকে 30 মিনিট সময় দিচ্ছি। সোজা মিডিয়ার কাছে চলে যা আর বলে দে যে তোর বাবাকে তুই কিডন্যাপ করেছিস, রাজাপ্পা কিচ্ছু করেনি। 30 মিনিটের থেকে 1 মিনিটও বেশি সময় লাগলে তোর বাবার নামের আগে চন্দ্রবিন্দু বসিয়ে দেব। আমার কথাগুলো ঢুকলো কিছু মাথায়? বাবাকে মিনিস্টার পেয়ে গেছে। মিডিয়াকে সত্যি না বললে বাবাকে মেরে দেবে। প্রেসের লোককে ফোন কর। তাহলে সব প্ল্যান ভেস্তে যাবে ভাই। বাবার থেকে জরুরি আর কিছু নেই। ব্রেকিং নিউজ, কিছুক্ষণের মধ্যেই অফিসার নারায়ণ মূর্তি ছেলে মিডিয়ার সঙ্গে কথা বলবেন। উনি খুব ইম্পর্টেন্ট তথ্য দিতে চলেছেন। মিডিয়া নারায়ণ মূর্তির কিডন্যাপিংটা লাইভ রিপোর্টিং করছে। তোকে আমার পুরোনো দিনের কিছু কথা শোনাই। সকালে চোখ খুলতেই আমার সামনে পেছনে 10 জন লোক আমার সেবা করার জন্য তৈরি হয়ে থাকতো। যখনই বাড়ির বাইরে পা রাখতাম, নিজেদের কাজ হাসিল করানোর জন্য আমার সামনে লোকেদের লাইন পড়ে যেত। জানিস, রাজা ছিলাম আমি, কিন্তু আজকে আমার অবস্থা ভিখারির মতো ভিখারি। দেখ, এখানেই শুই, এখানেই বসি, এখানেই খাই, এখানেই হাগি, সব এখানে। চিচি, শেষ করে দিল সব। তুই ভেবেছিলি যে ওই বিল্ডিংটাতে তোর মৃত্যু হবে, যেটার কাগজে তুই সই করিসনি। এটা সেই বিল্ডিংটাই, আর তোর মৃত্যুর পর এখানেই মল বানাবো। কটা বাজে? স্যার 4টে বাজে। এই সময় রোজ আমি অফিসে 1 কাপ চা খেয়ে থাকি। 1 কাপ চায়ের অর্ডার করবেন? আগামী 10 মিনিটে আমি তোকে মেরেই ফেলবো, আর তুই আমাকে চা আনাতে বলছিস? আমার ছেলে সূর্য ওই দেয় আমাকে এতটা সাহস। তুই আমার সততাকে কেনার চেষ্টা করেছিলি, তাতেই ও তোর এই অবস্থা করেছে। হাহ, আমি যদি মারা যাই তোর কি অবস্থা হবে একবার ভাব। আরে কি করবে ও? কি ক্ষমতা আছে ওর? তুই কোথায় আছিস ও জানে না, আর আমি কোথায় আছি সেও জানে না। খুঁজবে কি করে? সে তো আমিও জানি না, কিন্তু ও এখানে আসবেই আসবে। কেননা ও আমার জন্যে পাগল। হ্যাঁ, জানি তো ছেলের মাথা গন্ডগোল আছে। ও নিজে মিডিয়ার কাছে গিয়ে বলবে আজ যে আমি আমার বাবাকে কিডন্যাপ করেছি, আমাকে গ্রেফতার করে নাও। ক্ষিপ্ত জনতা ওই পাগলটাকে মেরে ফেলবে, আর আমি তোকে এইখানে শেষ করে ফেলবো। আমি ওকে 30 মিনিট সময় দিয়েছিলাম, আর তার মধ্যে এখন মাত্র 10 মিনিট বাকি রয়ে গেছে। তাড়াতাড়ি 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 টিভিতে ব্রেকিং নিউজ আসবে। দেখো দেখো দেখো। কোথায় লুকিয়ে রেখেছে ওনাকে? আমি যদি বিল্ডিং বানাই আর মল খুলি, প্রাণে মারবি তুই? আমার ভগবানকে মারবি তুই? মার, ক্ষমতা থাকলে মার। এই, তোর খবর আজ আমি এখানেই দিয়ে দেব। মাত্র 10টা মিনিট অপেক্ষা করো বাবা। ভাই, হ্যাঁ রে। ভাই চলো। না 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 না, আমার ক্ষমা করে দাও, আমায় যেতে দাও, ক্ষমা করে দাও। বসে বসে কথা বললে হয় না? তোমার বাবার ওই সাইনটা আমার চাই না। আমি মলটাও ভেঙে দিতে বলবো, শুধু আমাকে মেরো না। সূর্য, এই নে। যা যা, দাঁড়াও। রাজাপ্পা 5 বার ভোটে জেতায় মেলে। রাজাপ্পা। ও দেখো, আমার বাবাকে কিন্তু মেরো না। আমি মারবো। প্লিজ দাঁড়াও। আমি তো মারবোই। আমি মিডিয়ার সামনে নিজেকে অপরাধী ঘোষণা করব, কিন্তু আমার বাবাকে মেরো না প্লিজ।
যেদিন সই করেনি সেদিনই মেরে ফেলা উচিত ছিল আমার। দেরি হয়ে গেল, ভুল করে ফেলেছি, কিন্তু আজকে মেরে ফেলবো। মেরো না। আর কতজনকে মারবি রে মরকট? একটু নিজের মুন্ডুটা এদিকে ফেরা। দেখ তোর কত ফ্যানেরা এসেছে, সবাই তোর পারফরমেন্স দেখতে চাইছে, তোর ফটো তুলতে চাইছে। না না ফটো তোলো। শুভেচ্ছা জানাই, এবার টিভিতে দেখ তোর ক্রাইম শো লাইভ টেলিকাস্ট। যাত্রী, আরে এই বন্দুকটা আমার নয়, আমি ওকে কিডন্যাপ করিনি। কি বুক ধুক ধুক করছে তোর? তোর হার্টবিট বাড়ার সঙ্গে ভয়ও পেয়ে যাচ্ছিস নাকি? তুই জয় করে না কিচ্ছু পাল্টাবে না। বুড়োটার মাথায় বন্দুক ঠাকালি, তারপরে কি কিডন্যাপ করলি, এখন ন্যাকা সাজছিস। তোমরা কি সব বরযাত্রী এসছো নাকি? নিউজ ছাপতে শুরু করো। এটা আবার কোন পেপার? তোর রেজিগনেশন পেপার, তাড়াতাড়ি সই কর। না 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 না, রাজাপ্পা সাইন না করলে ওকে ঝাঁটা দিয়ে পেটাবো। সিএম স্যার ফোন করেছে। শোনো রাজাপ্পা, সরকারের উপর জনতার ভরসা যাতে বজায় থাকে, তাই তোমার মতো গুন্ডাদের শাস্তি হওয়াটা দরকার। এক্ষুনি রিজাইন করো। দারুণ তো, একজন সরকারি কর্মচারী একজন মন্ত্রীকে জব্দ করে দিল। স্বয়ং মুখ্যমন্ত্রী আমাকে পদত্যাগ করতে বললেন। যাওয়ার সময় ঘনিয়ে এসেছে রে ভাই। আপনারা সবাই মিলে সততাকে জিতিয়েছেন, আমাকে মূল্যবোধে অনড় থাকতে সাহস জুগিয়েছেন। সরকারি কর্মচারী, যুব সমাজ, মিডিয়া আর মাননীয় মুখ্যমন্ত্রীকে নতমস্তকে আমি প্রণাম জানাই। যে কোনো সরকারি কর্মচারী সরকার আর জনগণের মধ্যে একটা সেতু, যোগাযোগের পথ। তার নেওয়া প্রত্যেকটা সিদ্ধান্ত নেক্সট জেনারেশনের জন্য ইম্পর্টেন্ট। কোনো অফিসারের একটা ভুলে নেক্সট জেনারেশনকে ভুগতে হয়। নেক্সট জেনারেশন শুধু আমার ছেলে মেয়ে নয়, আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে, আমাদের সবাইয়ের ছেলে মেয়েরা। যখনই কোনো যুবক অফিসার পদে যোগ দেয়, তখন সে চায় রিটায়ারমেন্ট পর্যন্ত সততার সঙ্গে কাজ করতে। কিন্তু বিশেষ কিছু চাপের কারণে 1 বছরের মধ্যেই সে ভেঙে পড়ে। কেউ কেউ 5 বছর পর্যন্ত কোনো আপোষ করে না। আর আমি বিগত 30 বছরে কোনো আপোষ করিনি। কিন্তু 5 দিন আগে আমিও বেঈমানের কাছে হেরে যাচ্ছিলাম, কিন্তু একজন আমাকে সাহস দিয়েছে, আমার এই ছেলে। অনেকে এটাও বলে থাকেন যে আমি বেশি টাকা রোজগার করিনি, কিন্তু সবচেয়ে বেশি সম্পদ আমি কামিয়েছি। আমার 30 বছরের সততার প্রতিচ্ছবি আমি দেখি আমার ছেলের মধ্যে।